তুই তো এটা আমাদের একটা ক্লোজ রেকর্ডিং সেশন রাখ। পরে আমরা যেন ডিসকাশনটাকে আমরা লাগলে কোথাও শেয়ার করতে পারবো আর কি। এটা আমাদের নলেজ ডিসেমিনেশনের জন্য খুব দরকার হবে আর কি। শুরু করি আবি তাহলে। আবিকে বোধহয় উল্টা দেখাচ্ছে। কাকে? ডক্টর অভিকে উল্টা দেখাচ্ছে, স্ক্রিনটা উল্টাই গেছে। হ্যাঁ, এখন ঠিক আছে। ডক্টর রবি। ওকে। আসসালামু আলাইকুম। আমি আপনাদের সবাইকে আজকে আমাদের এখানে ওয়েলকাম জানাচ্ছি আমাদের এই ছোট্ট একটা আপনার নলেজ শেয়ারিং প্রোগ্রামের জন্য। আহ, আমরা এই যে কোভিড-19 এই যে প্যান্ডেমিকটা শুরু হয়েছে পুরো ওয়ার্ল্ডে, আমাদের এখানে এই, যে যার মতো করে চেষ্টা করছি যেন আমরা এই এই প্যান্ডেমিক টাইমটাকে ওভারকাম করতে পারি। তো ডেফিনেটলি এই যুদ্ধে আমাদের ফ্রন্ট লাইনে আছেন আমাদের ডক্টররা। তারা আপনার তার সর্বোচ্চ চেষ্টা করছেন তাদের পজিশন থেকে যে কিভাবে আমরা এটাকে ওভারকাম করতে পারি, আমাদেরকে বেসিক সাপোর্টও দিচ্ছেন। বাট বিইং নট এ ডক্টরস, আমরা বুয়েটে 97 ব্যাচে ধরেন আমরা একটা উদ্যোগ নিয়েছিলাম যে আমরা কিভাবে এই ডক্টরদের আপনার সেফটি অ্যান্ড সিকিউরিটিটাকে এনশিওর করতে পারি। সেই উদ্যোগ থেকেই আমরা একটা চেম্বার তৈরি করলাম, যেটাকে সেফ টু ডক নাম দিয়েছি। তো সেটার প্রেক্ষিতে কিছু আজকে আমরা কথা শেয়ার করব, এটা প্যারামিটার গুলো শেয়ার করবো যে কিভাবে আমরা এটা তৈরি করলাম, এটা মেথোলজিটা এবং অ্যাপ্রোচটা কিভাবে আমরা নিয়েছিলাম, এই সায়েন্টিফিক অ্যাপ্রোচটা নিয়ে আমাদের সবার সাথে শেয়ার করা হবে। তো আমি প্রথমেই আমাদের গেস্ট লিস্টে যারা ডক্টর যারা আছেন এখানে, আমি তাদের একটু পরিচয় দিতে যাচ্ছি। আমাদের সাথে আছেন ডক্টর সামিয়া মুবিন, উনি অ্যাসোসিয়েট প্রফেসর হিসেবে আছেন ডিপার্টমেন্ট অফ সার্জারি, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল ইউনিভার্সিটিতে। আমাদের সাথে আছেন ডক্টর মঞ্জুর হক, উনি অ্যাসোসিয়েট প্রফেসর মুগদা জেনারেল হসপিটালের। ডক্টর শামিন রেজা, উনি অ্যাসিস্ট্যান্ট প্রফেসর ন্যাশনাল ইনস্টিটিউট অফ নিউক্লিয়ার মেডিসিন অ্যান্ড অ্যালাইড সায়েন্সে, বাংলাদেশ সার্টিফিকেট কমিশনের আন্ডারে আছে, ওটা অবশ্য বিএসএমএমইউ আন্ডারে। এরপরে আছেন আমাদের ডক্টর মোহাম্মদ আমিনুল ইসলাম জুয়েল, উনি রেসিডেন্ট সার্জন হিসাবে আছেন শেখ রাসেল ন্যাশনাল গ্যাস্ট্রোলিভার ইনস্টিটিউট হসপিটালে, এটাও ডেডিকেটেড কোভিড হসপিটাল। আমাদের আরো আছেন ডক্টর মারুফ হাসান ওবি, উনি অ্যাসিস্ট্যান্ট রেজিস্ট্রার হিসাবে আছেন কুর্মিটোলা জেনারেল হসপিটালের জন্য। এছাড়া আমাদের টিমে আমাদের এই আপনার সেফ টু ডফ ডেভেলপমেন্ট টিমে আমাদের সাথে কাজ করেছেন এবং আমাদের সাথে স্ট্রংলি কাজ করেছেন এবং মানে খুবই গুরুত্বপূর্ণ মতামত দিয়ে সাহায্য করেছেন। তার মধ্যে আছেন আমাদের ডক্টর খান মোহাম্মদ গোলাম মাওলা, হেড অফ গ্লোবাল রেগুলেটরি অ্যাফেয়ার্স, হি ইজ এ মলিকুলার বায়োলজিস্ট, উনি ইউএসএ তে এটা কর্মরত আছেন। আমাদের সাথে একজন উপস্থিত নাই এখন, ডক্টর হোসেন নেওয়াজ, উনি কোভিড-19 বিশেষজ্ঞ হিসেবে কাজ করছেন রিজিয়ন স্টকহোমে, সুইডেনে। আমাদের সাথে আছেন পরিবেশ বিশেষজ্ঞ অধ্যাপক ডক্টর তানভীর আহমেদ, উনি আপনার বুয়েটের সিভিল ডিপার্টমেন্ট অফ সিভিলের প্রফেসর। আমাদের সাথে আরেকজন নাই, যিনি এখন হচ্ছেন ডক্টর মোহাম্মদ ইকবাল হোসেন, যিনি কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট বুয়েটের, উনিও সহযোগী অধ্যাপক। এনারা হচ্ছেন আমাদেরকে আমাদের মূল্যবান পরামর্শ দিয়ে আমাদের এই ডেভেলপমেন্টে সাহায্য করেছেন এবং আমাদের সেফ টু ডফের এই ডেভেলপমেন্টের যে পরবর্তী কথাগুলো আপনারা শুনবেন, সেখানে আপনারা এনাদের কন্ট্রিবিউশনটা এবং এদের ফিডব্যাকটা জানতে পারবেন। তো আমি এখন ফার্স্টেই অনুরোধ করব আমাদের ডক্টর সামিয়া মুবিনকে আমাদের ফ্লোরটা ওপেন করার জন্য, যে ফ্রম দ্য ডক্টরস পার্সপেক্টিভ যে ওনাদের এরকম ডফিং এর ব্যাপারটা নিয়ে বা আমাদের এই কোভিডে ওনাদের আক্রান্ত হওয়ার ব্যাপারটা নিয়ে যে হুমকিগুলো আছে, সেই হুমকি বা সেই থ্রেটটাকে রিডিউস করার জন্য কি করা যেতে পারে বা উনি কি কর্মক্ষেত্রে কি ধরনের উনি সমস্যার সম্মুখীন হচ্ছেন। জি ডক্টর সামিয়া। আমি মনে হয় মিউট হয়ে আছি। থ্যাংক ইউ। এখন শোনা যাচ্ছে? জি শুনতে পাচ্ছি সামিয়া। আচ্ছা, থ্যাংক ইউ। তো যেটা আমাদের এখানে হয়েছে যে বাংলাদেশে কোভিড যখন প্রথম শুরু হলো, দেখা গেল প্রথমেই অনেক ডক্টর এফেক্টেড হয়ে গেলেন। এটার এক মানে ঠিক বুঝে উঠতে পারার আগেই দেখা যাচ্ছে নাম্বার অফ ডক্টরস অনেক বেশি এফেক্টেড হয়ে পড়েছে। সেটার জন্য যদিও অনেকেই দোষ দিচ্ছেন যে রোগীরা তাদের তথ্য গোপন করেছেন, অ্যাড্রেস গোপন করেছে, সিমটমস গোপন করেছেন, এই জন্য ডক্টর ইনঅ্যাডভার্টেন্টলি তাদের সাথে সংস্পর্শে চলে এসেছেন। শুধু এটার পাশাপাশি যেটা হয়েছে, ডাক্তারদের নিরাপত্তা ব্যবস্থায় প্রচুর ঘাটতি ছিল। এক নম্বর ছিল সরঞ্জামের অভাব তো ছিলই, 2 নম্বর ছিল হচ্ছে সচেতনতার অভাব ছিল এবং জ্ঞানের অভাবও ছিল। যেমন প্রথম দিকে ছিল প্রচুর পিপিই অপ্রতুলতা ছিল, মাস্কের অপ্রতুলতা ছিল, গ্লাভসের অপ্রতুলতা ছিল। কেউ হয়তো একটা N95 মাস্ক কেমন হয় দেখতে দেখেও নাই,
একটা সাপ্লাই এসছে বা কারো কাছ থেকে পেয়েছে একটা মাস্ক, এটা নিয়ে ফেসবুক গ্রুপে পোস্ট দিচ্ছে যে এটাই কি আসলে N95 মাস্ক, আসলে N95 মাস্ক দেখতে কেমন হয়, এরকম একটা ব্যাপার। বা পিপিই পড়লো, এটা কিভাবে পড়বো, এটা কিভাবে খুলবো, কোনো ধারণাই নাই। এভাবে কিন্তু তারা প্রথমেই করোনা আক্রান্ত রোগীদেরকে ট্রিটমেন্ট করতে চলে গিয়েছে। তো যে সে কারণে আমার মনে হয়েছে প্রোটেকশনের অভাবে তাদের ইনফেক্টেড হওয়ার রেটটা অনেক বেড়ে গিয়েছিল। যদিও এখন মানে সবার সহযোগিতায়, গভর্নমেন্ট, নন গভর্নমেন্ট এবং পার্সোনাল লেভেলে সবার সহযোগিতা এবং ডাক্তারদের সচেতনতার কারণেও এখন অনেক পিপিই সাপ্লাই আছে। সাপ্লাই আসলে ডাক্তাররা নিজেরাও জোগাড় করে নিচ্ছেন, কারণ এখন অনেক এজেন্টও আছে যারা হয়তো সাপ্লাই দিচ্ছে। প্রথমে তো বাজারেও ছিল না, কোথা থেকে পাওয়া যাবে সেটাও কেউ জানতো না। এখন মাস্ক, পিপিই, গ্লাভস এগুলো মোটামুটি থাকলেও তারপরেও দেখা যাচ্ছে এফেক্টেড হচ্ছেন। সেই এফেক্টেড হওয়ার কারণটা কি? এখানে আমি একটু আমার এক্সপিরিয়েন্স বর্ণনা করি। যেমন আমি যখন বিএসএমইউ তে আমাদের রেসিডেন্টরা যারা থাকে তারা আউটডোরে রোগী দেখছেন। আউটডোরে তারা কিন্তু এক্সপোজড, এখানে কোনো প্রপার ট্রায়াজের ব্যবস্থা নাই, সেজন্য এখানে করোনা রোগীও হতে পারে, করোনা ছাড়াও রোগী হতে পারে, আবার অ্যাসিম্পটোমেটিক ক্যারিয়ার পেশেন্টও আসছে যারা আউটডোরে আসছে। তো আমরা আমাদের রেসিডেন্টদেরকে পাঠিয়ে দিলাম যে তোমরা ওখানে বসে রোগী দেখো। এখন রোগী দেখতে হলে ও ওই আউটডোরে বসে কিভাবে পিপিই পরবে বা কিভাবে ও সারাদিন এই পিপিইটা ম্যানেজ করবে সেটা সম্পর্কে কোনো ট্রেনিং দেওয়া হলো না, তাকে আমরা কিন্তু বসিয়ে দিয়েছি। আলটিমেটলি কিন্তু যাই হোক কর্তৃপক্ষের মাথায় আসলো যে এই ডক্টর গুলাকে খালি ওখানে গিয়ে বস, যে কোনো ট্রিটমেন্ট দেয় সেটা না বলে এদেরকে কিছু ট্রেনিং দেওয়ারও দরকার। আমি আমার এক্সপিরিয়েন্স বলি, যেদিন আমি আমার গ্রুপকে ক্লাস নিতে গেলাম, হয়তো অ্যারাউন্ড 40 to 50 স্টুডেন্টস এর একটা ক্লাস নিতে, তারা সবাই ওখানে কিন্তু অলরেডি ডিউটি করছে, ওয়ার্ডে ডিউটি করছে, আউটডোরে ডিউটি করছে। তো আমাদেরকে একটা ভিডিও দেওয়া হচ্ছে, এটা গভর্নমেন্টের দেওয়া একটা ভিডিও, সেটা আমাদের বিএসএনএম ওয়েবসাইটেও আছে। তো ওই ভিডিওতে কিভাবে জনিং এন্ড ডফিং করতে হবে তার উপর একটা ভিডিও। তো ভিডিওটা আমি দেখালাম এবং সেই সময় পারিপার্শ্বিক যে আলোচনা সেটা করছি, দেখলাম যে ওদের কিন্তু সবার অনেক প্রশ্ন আছে, অনেক কিছু নিয়েই অনেক প্রশ্ন আছে, এবং সবাই রেফারেন্সও খুঁজে যে কোন রেফারেন্স থেকে আমি এই কথাগুলো বলছি, এবং সবাই জানতে চায়, আসলে আগ্রহী আছে। এবং যেটা দেখলাম যে অনেকের কোনো বেসিক আইডিয়াও নাই যে কিভাবে পিপিটা খুলতে হবে, কিভাবে পড়তে হবে, পিপিই পরে কি করতে পারবো, কি করতে পারবো না, ইভেন পিপিই মানে কি, কোন লেভেলের পিপিই মানে কি সেটা সম্পর্কেও কিন্তু কারো কোনো ধারণা নাই। তো যখন একটা রোগীর আমি নেবুলাইজ করতে যাচ্ছি বা একটা রোগীকে যখন আমি রোগীকে নিয়ে ওটিতে যাচ্ছি, সেখানে আমার যেভাবে প্রোটেকশন দরকার, বা আউটডোরে বসে রোগী দেখছি বা আমি নন করোনা ওয়ার্ডে রোগী দেখছি, তাতে যে প্রোটেকশন দরকার তার মধ্যে কিন্তু পিপিই লেভেলে পার্থক্য আছে বা তফাৎ আছে। সেই ব্যাপারটা তো দেখলাম ওদের যথেষ্ট জানার আগ্রহ আছে এবং জানার জ্ঞানের অভাবও আছে। এবং পিপি পরে থাকলে, একটা ফুল স্যুট পরে থাকলে সেটা পরে ও কখন কার কাছে যাবে, কতক্ষণ পরে থাকতে পারবে, সেটা সম্পর্কেও দেখলাম কাউকে কিছু জানানো হচ্ছে না বা হয়নি। এইটা হয়তো আমাদের ব্যর্থতা জানা। তারপর আমি যেরকম দেখলাম যে আমার ক্লাসে দুজন পিপি পরে আসলো, আমি জিজ্ঞেস করলাম তোমরা কোত্থেকে আসছো, বলছে আউটডোরে রুগী দেখে আসছি। ও কিন্তু এতক্ষণে আউটডোরে রুগী দেখে যেই স্যুটটা পরেছিল, সেই মাস্ক, সেই গ্লাভ সবকিছু পরেই কিন্তু সে আমার ক্লাসে চলে আসলো। সেই ক্লাসে একটা বন্ধ জায়গায় আমি ক্লাস নিচ্ছি, 50 জন মানুষ বসে আছে, এখানে কিন্তু আমি কোনো সোশ্যাল ডিস্টেন্সিং মেনটেন করে ক্লাস নিতে পারছিলাম না, এবং আমি ভয়ও পাচ্ছিলাম যে আমার ক্লাসে স্টুডেন্টস বেড়ে যাচ্ছে। এত প্রথমে শুরু হলো 4 জন 5 জন দিয়ে, তারপর দেখা গেলো যে দাঁড়িয়ে থাকতে হচ্ছে, এইভাবে এসে স্টুডেন্টরা চলে আসছে, এবং রুমটা চারিদিকে বন্ধ, এসি সিস্টেমের ক্লাস, ওখানে জানলা খোলার কোনো সিস্টেম নাই। ওই রুমে আমি ওদের ক্লাস নিচ্ছি, এখানে দুজন চলে আসছেন, তারা পিপিই পরে আউটডোর থেকে চলে আসছে। 3 নাম্বার একটা মেয়ে যখন আসলো, উপরে পিপিইর উপর সে আবার অ্যাপ্রন পরে আসছে। তাই বললাম তুমি পিপিইর উপর অ্যাপ্রন পরেছো কেন? ওকে কেউ কোনদিন বলে নাই কি পিপিই পরে সে কি কি করতে পারবে? তো এই যে তারপরে এই পিপিই পরা অবস্থা, ওই গাউনটা পরা অবস্থাতেই কিন্তু আমাদের ডাক্তাররা সবই করছে। এর মাঝখানে বাথরুম যাচ্ছে, কেউ একটু ধোয়া পান করতে বাইরে যাচ্ছে, চা খেতে যাচ্ছে, সবই, কারণ ওটা চেঞ্জ করে আরেকটা পরার মতো ওর আরেকটা পিপিই নাই। কিন্তু যেটা নিয়েও আমি জানি যারা কোভিড হসপিটালে কাজ করছেন তারা এটা হয়তো মেইনটেইন, কোভিড হসপিটালে কিন্তু অনেক ভালো মেইনটেইন করতে পারছে, কারণ ওদেরকে ওভাবে ট্রেনিং দেওয়া যাবে হচ্ছে, বিশেষ করে ইনডোরে ওরা খুব ভালো ডিস্টেন্স মেনে চলে পেশেন্ট গুলাকে রাখতে পারছে, তাদের কাছে লিমিটেড সময় যাচ্ছে, এবং দেখা যায় যে মুগ্ধাতে খুব সুন্দর শুনেছি, উনার এখানে আছেন উনি বলতে পারবেন যে ওখানে মনে নিয়মও করেছে যে তুমি একবার কোনো পিপিই পরে কোনো পেশেন্টের কাছে গেলে পরে ওটাকে ডিসকার্ড করতে হবে, এবং আইডিয়ালি কিন্তু তাই করার কথা, কিন্তু আমাদের ডাক্তাররা সেটা পরেই সারাদিন বাসা থেকে পরে ওটা পরে রওনা হয়, ওটা গাড়িতে করে বা পাবলিক ট্রান্সপোর্টে করে হাসপাতালে আসছে, কারণ ওদের ডনিং ডফিং করার কোনো জায়গাও নাই হাসপাতালে, সেই পিপিই পরে কিন্তু বের হয়ে আবার বাসায় চলে যাচ্ছে, গিয়ে ওখানে গিয়ে সব খুলছে। এগুলা মনে হচ্ছে যে এই সমস্ত কারণে এই গ্যাপস গুলা থেকে যাচ্ছে, যে কারণে হয়তো আমরা এখনো
ডাক্তাররা অনেক বেশি ইনফেক্টেড হয়ে যাচ্ছে। আর আরেকটা কারণ আমার মনে হয় ইনফেক্টেড হওয়ার যে ভাইরাল লোড কিন্তু অনেক বেশি। ভাইরাল লোড বেশি হওয়ার কারণ হচ্ছে একটা রুমে হয়তো আমাদের অনেক বেশি পেশেন্ট, ইনডোর হোক আর আউটডোর হোক, আমাদের অনেক বেশি পেশেন্টকে ডিল করতে হচ্ছে। কয়েকদিন আগে আমি আমার এক বন্ধুর সাথে কথা বলছিলাম, সে আউটডোরে কাজ করে একটা কোভিড ডেডিকেটেড হসপিটালে। আমি ওনাকে দুবার ফোন করে পেলাম না, ভাবলাম সে ব্যস্ত, পরে ফোন করবে। কিছুক্ষণ পরে সে ওই কল ব্যাক করলো যে আমি তোমাকে কথা বলতে পারি নাই, কারণ 5 জন কোভিড পেশেন্ট, পজিটিভ পেশেন্ট, তাদের 5টা কাগজ নিয়ে আমাকে টেবিল ঘিরে ধরে দাঁড়িয়েছিল। তাহলে অটোমেটিক্যালি সে কি হচ্ছে, সে কিন্তু অনেক বেশি এক্সপোজড হচ্ছে টু দ্য ভাইরাল লোড। তো যেহেতু ভাইরাল লোড তার বেশি হচ্ছে, তার হয়তো বা কোনো প্রোটেকশনে তো তাকে 100% প্রোটেকশন দিচ্ছে না। কম লোড থাকলে হয়তো বা তার ইনফেক্টিভিটি ডোজটা কম থাকছে, বেশি লোডে তার ইনফেক্টিভিটি ডোজটাও বেড়ে যাচ্ছে। এই সমস্ত কারণেই মনে হচ্ছে এখনো আমাদের ডাক্তাররা অনেক বেশি ইনফেক্টেড হচ্ছেন। থ্যাংক ইউ আপু। আমি আমি এখন প্রফেসর তৌফিককে বলবো যে আমাদের এই ডক্টর সামিয়া যেটা বললেন, তা আমরা তো এই ইনফরমেশনটা আমরা ডাক্তারদের কাছ থেকে পাচ্ছিলাম, তো এইটাকে আমরা সেফটি অফ কিভাবে অ্যাড্রেস করবো, একটু কাইন্ডলি ব্রিফ করেন ওটা নিয়ে। জি, প্রফেসর ধন্যবাদ। তৌফিক। ধন্যবাদ সবাইকে। আমরা যখন গত মার্চ থেকে বিভিন্ন হসপিটালে যখন পিপি ডিস্ট্রিবিউট করছিলাম, সেই মুহূর্ত থেকে আমরা এই বিষয়টা সম্বন্ধে অবগত হই এবং তার পরিপ্রেক্ষিতে আমরা একটা সলিউশন বের করার চেষ্টা করি যে পিপি ছাড়া অবস্থা যখন ছাড়তে যাচ্ছেন ডফিং এর সময়, সেই অবস্থাটাতে আমরা কিভাবে একটা ইঞ্জিনিয়ারিং সলিউশন দিতে পারি। তো তার আলোকেই আমরা এই সেফ টু ডফ এই চেম্বারটা তৈরি করেছি এবং এটা ইউনিকলি এবং কাস্টমাইজ ডিজাইন অনলি ফর ডক্টরস অ্যান্ড হেলথ কেয়ার প্রফেশনস। এবং এটার সাথে সাথে আমরা আরো কিছু ডক্টর সামিয়া মবিন যেরকম বললেন সেরকমই আমরা আরো কিছু ইনফরমেশন গ্যাদার করি যে গ্লোবালি যে পিপি ডফিং ডনিং এর বিষয়টা আগে কতটুকু গুরুত্ব দেওয়া হতো, এই মুহূর্তে এসে কোভিড সিচুয়েশনে কেমন ভাবে গুরুত্ব দেওয়া হচ্ছে এবং তার জন্য ডক্টররা বিভিন্ন দেশে, বিশেষ করে ইরান, সৌদি আরব, এসব দেশে আমরা দেখছিলাম নিউজ পেপারে যে তাদের ডফিং প্রসেসটাও ঠিক একইভাবে অ্যাড্রেস করা যাচ্ছে যে কনটেক্সটটা বাংলাদেশে বিদ্যমান এবং ডক্টররা নার্সরা অনেক বেশি এফেক্টেড হয়ে যাচ্ছে। তো এই কনটেক্সটটা আমরা বাংলাদেশের রেসপেক্টে এভাবে আরেকটা পয়েন্ট অফ ভিউ থেকে নিয়ে আসি যে বাংলাদেশে বর্তমানে ডক্টর এবং পপুলেশনের যে রেশিওটা সেটা হচ্ছে 1000:6। সো যেটা 2019-এর একটা রিপোর্ট আমরা কালেক্ট করি ঢাকা ট্রিবিউন থেকে, সেখানে আমরা দেখি যে বাংলাদেশে প্রতি 1000 জন পেশেন্টের জন্য 6 জন ডক্টর এবং নার্স অ্যাভেলেবল আর কি। সো সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যখন ডক্টর 6 জন ডক্টর বা পার ডক্টর যতজন পেশেন্ট ডিল করছেন বা মানুষের সাথে তাকে ডিল করছে, সেই রেটটা যেমন অনেক বেশি অন্য দেশের তুলনায়, উন্নত দেশগুলোর তুলনায়, অ্যাট দ্য সেম টাইম আমরা যদি কোনো ডক্টরকে হারাই এই অকেশনের মাধ্যমে বা এই ইনফেকশনের কারণে, সেটাও দেশের জন্য অনেক বেশি খরচে হয়ে যাবে বা দেশের জন্য অনেক অনেক ক্ষতিকর কিছু একটা হয়ে যাবে। তো এই বিষয়টাকে মাথায় রেখে, বাংলাদেশের কনটেক্সটটাকে মাথায় রেখে আমরা একটা সেফ টু ডফ একটা ডিসইনফেকশন চেম্বার ডিজাইন করি, যেখানে আমাদের তারা যখন পিপি পরে ডিউটি শেষ করে আসার সময় আমাদের এই চেম্বারের মধ্যে দিয়ে যাওয়ার সময় উনি চেম্বারে 20 সেকেন্ড স্টে করবেন। স্টে করলে আমাদের যে ইঞ্জিনিয়ারিং ডিজাইনটা করা হয়েছে তার চারপাশ থেকে একটা মিস্ট ফর্মেশন হবে, অনেকটা কুয়াশার মতো, ছোট ছোট ড্রপলেট ইনজেক্ট হবে অন দ্য সারফেস অফ দ্য পিপি। সেটা গাউন হবে, মাস্ক হবে, গ্লোভস হবে, ফেস শিল্ড, বুট, সবগুলোর উপরে। এবং তাকে 20 সেকেন্ডে বলা হচ্ছে যে পুরো জায়গাটা উনি 360 ডিগ্রি রোটেট করবেন, যাতে করে যে জিনিসটাকে আমরা প্রোটেক্ট করতে যাচ্ছি বা যেটাকে স্টেরিলাইজ করতে যাচ্ছি সেটাকে পুরোটা ওয়েট হয় বাই দ্য ইনজেকশন অফ দ্য ডিসইনফেক্টেন্ট। এরপরে আমরা এখানে 20 সেকেন্ড স্টে করার পরে ওনারা বের হচ্ছেন। বের হওয়ার পরে আমরা ভাইরাসের সাথে অ্যাক্ট করার জন্য, ডিসইনফেক্টেন্টের জন্য আমরা 1 সেকেন্ড একটা টাইম অ্যালাউ করছি, যে সময়ের মধ্যে আমাদের যে ডিসইনফেক্টেন্ট কেমিক্যালটা ইউজ করা হচ্ছে সেই কেমিক্যালসটা ভাইরাসের সাথে অ্যাক্টিভলি কাজ করতে পারে। এবং এটা করতে গিয়ে আমরা সব সময় যে রিকমেন্ডেশনগুলো আমরা দেখেছি, সবাই দেখেছি, আমাদের টিমে 11 জন মেম্বার ছিলেন, আমরা সবাই দেখেছি সিডিসির যে ওপেন গাইডলাইনগুলো যেগুলো অ্যাভেলেবল, এনভায়রনমেন্টাল প্রোটেকশন এজেন্সির যে ডিসইনফেক্টেন্টগুলো এই কোভিড সিচুয়েশনের জন্য এনলিস্টেড, সেখান থেকে আমরা সিলেক্ট করেছি কোন কনসেন্ট্রেশনে হবে সেটা আমরা বিবেচনায় এনেছি। এবং সেখান থেকে আরেকটা ইনফরমেশন ছিল যে কন্ট্যাক্ট টাইম, যে তাকে একটা সার্টেন টাইম অ্যালাউ করতে হবে যে ভাইরাসের সাথে অ্যাক্ট করার জন্য। তো সেখানে আমরা দেখলাম যে ডিপেন্ডিং অন দ্য প্রোডাক্ট, বিভিন্ন কেমিক্যালসের জন্য বা প্রোডাক্টের জন্য আমাদের 30 সেকেন্ড থেকে শুরু করে 5 মিনিট 6 মিনিটস পর্যন্ত কন্ট্যাক্ট টাইমের রিকমেন্ডেশন আছে।
তো আমরা যে কনসেন্ট্রেশনে হাইড্রোজেন পারঅক্সাইডটা এখানে ইউজ করেছি 3%, আমরা পরবর্তীতে হয়তো এটাকে আরেকটু লাইট করবো, 1%-এ নিয়ে আসবো। তো সেটার জন্য যে কন্টাক্ট টাইমটা সেটা আমরা রেফারেন্স থেকে দেখেছি যে তাদের রিকমেন্ডেশন হচ্ছে 30 সেকেন্ড থেকে 2 মিনিট পর্যন্ত আছে। তো আমরা সামগ্রিক বিবেচনায় আমরা এখানে প্রোটোকলটা নির্ধারণ করেছি যে চেম্বার থেকে বের হওয়ার পরে উনি 1 সেকেন্ড ওয়েট করবেন, 1 সেকেন্ড পরে উনি পিপিই গুলো খোলার ডফিং প্রসেসের মধ্যে দিয়ে যাবেন। সো এই পুরো প্রোটোকলটা 1 second or 1 minute? 1 মিনিট, সরি 1 মিনিট, 1 minute, 1 minute. 1 মিনিট, সরি আমি ভুল করেছি। 20 সেকেন্ড স্টে করবেন চেম্বারের মধ্যে, চেম্বার থেকে বের হয়ে 1 মিনিট উনি স্টে করবেন, এরপরে উনি ডফিং এ যাবেন। তার ফলে আমাদের যে আগের যে স্টাডিগুলো আছে রিসেন্ট, আমরা জার্নাল অফ হসপিটাল ইন্সপেকশন, বার্ন সার্জারি, যে রিসেন্ট যে পাবলিকেশনস গুলো আছে সেগুলো থেকে আমরা দেখছিলাম যে এই প্রোটোকল যদি মেনটেন করা হয় তাহলে সেক্ষেত্রে নন পোরাস যে সারফেস গুলো আছে সেই সারফেসের উপর ডিসইনফেক্টেন্টটা প্রপারলি কাজ করতে পারে এবং এটা ইকুয়ালি অ্যাপ্লিকেবল ফর করোনা ভাইরাস বা SARS-CoV-2। তো এই প্রোটোকল বা এই গাইডলাইনগুলো আমরা দিয়ে আমাদের সিস্টেমটাকে ডেভেলপ করেছি। এটা একটা কমপ্লিট সিস্টেম, এখানে আমাদের চেম্বারটা যেমন আছে তার সাথে সাথে একটা স্ট্রং প্রোটোকল আছে যেটা মেনটেন করা উচিত এবং মেনটেন করতে হবে, এবং সেখান থেকে আমরা কনফিডেন্ট যে এখান থেকে ইনডিরেক্টলি কনফার্ম যে এখান থেকে ভাইরাস লোডটা ডেফিনেটলি উনি ইউজার যে ক্যারি করছিলেন সেটা উনি বের হওয়ার সময় অনেকখানি কমে আসবে। তো এই আমাদের সিস্টেমটা মোটামুটি এইরকম। আর আমরা দুটো হসপিটালে অলরেডি দিয়েছি, কুর্মিটোলা এবং কুয়েত মসজিদে, প্রায় 1 মাস সেখানে এই দুটো সিস্টেম রান করছে এবং আমরা প্রায় তাদের কাছে খবর নেওয়ার চেষ্টা করছি যে কোনো ট্রাবল হচ্ছে কিনা। তো আমরা দেখেছি যে সিস্টেমটা ভালো মতো রান করছে এবং ডক্টররা কনফিডেন্টলি সেটা ইউজ করছেন। এই হচ্ছে আমার সাইড থেকে আপাতত, পরবর্তীতে আমরা করা আসবে। থ্যাংক ইউ ডক্টর তৌফিক, আমাদেরকে আপনি সুন্দর ইনফরমেশন দিলেন। আমি এখন আমাদের এই নেক্সট ডিসকাশন গুলোকে আমি 3টা ভাগে আমরা নিয়ে কথা বলবো। প্রথম হচ্ছে যে আমরা ডিসইনফেক্টেন্ট হিসাবে আমরা যে প্রশ্নগুলো সম্মুখীন হচ্ছি সবার কাছ থেকে, যে প্রথম হচ্ছে ডিসইনফেক্টেন্ট হিসাবে আমরা কেন এই আমরা কেমিক্যালটা চুজ করলাম। অনেকগুলো তো অপশন ছিল, আমরা তো অনেকগুলো স্টাডি করেছি। প্রথমে এইটা, দ্বিতীয়ত হচ্ছে এই ডিসইনফেকশন চেম্বারটা কতটা সেফ আমাদের যারা ইউজ করবেন, আমাদের ডক্টরদের জন্য কতটা সেফ এই চেম্বারটি হবে, এবং তৃতীয় হচ্ছে এটা আপনার এনভায়রনমেন্টের উপর কেমন প্রতিক্রিয়া এটা রাখবে এই চেম্বার থেকে যা আপনার বের হবে আর কি। তো আমি এখন ডক্টর খানকে অনুরোধ করব, আপনি একটু কাইন্ডলি বলেন আমাদের কেন আমরা এই ডিসইনফেক্টেন্ট হিসাবে যে চুজ করলাম এটা সম্বন্ধে এবং এটার প্রোজ এন্ড কনস বা এটার রেশনাল নিয়ে। ডক্টর খান মাওলা, Can you hear me? Can you hear me? ইয়া শুনতে পাচ্ছি। Okay. Thank you. হাইড্রোজেন পারঅক্সাইড আসলে মানে চুজ করার অন্যতম একটা কারণ হচ্ছে যে এটা কি বলে সহজে অ্যাভেলেবল বাংলাদেশে। তারপর হচ্ছে যে এটা হচ্ছে গিয়ে বেশ চিপ, তো যেটা প্রফেসর তৌফিক আগে ইয়ে করেছিলেন, মেনশন করেছিলেন। তাছাড়া আরেকটা জিনিস হচ্ছে যে হাইড্রোজেন পারঅক্সাইড আসলে অনেকদিন ধরেই করোনা ভাইরাস ডিসইনফেকশনের জন্য আসলে ইউজ করা হয় আর কি ওয়ার্ল্ড ওয়াইড। তো আপনারা যে একটা রেফারেন্স যে একটা মেনশন করেছেন রাশিয়ার একটা পেপার, সো দে আর ইউজিং ইট লাইক সিন্স 1977। তো সেই হিসেবে আমি মনে করি যে আসলে যেহেতু এটা অনেকদিন ধরে ইউজ করা হচ্ছে আর কি, এবং রিসেন্ট যেসব ইয়ে আছে পাবলিকেশন আছে, তো সেখানেও তারা হাইড্রোজেন পারঅক্সাইড ইফেক্টিভলি ইউজ করছেন ইয়া করার জন্য, করোনা ভাইরাসকে ডিসইনফেক্ট করার জন্য বা ডিজার্ম করার জন্য। তো সেই হিসেবে আমি মনে করি যে সার্বিক পরিস্থিতি বিবেচনায় হাইড্রোজেন পারঅক্সাইড হচ্ছে যে খুবই ভালো একটা অপশন আমাদের জন্য। আর আরেকটা কোশ্চেন হচ্ছে যে সেটা আসলে ডাক্তারদের জন্য কতটুকু সেফ। হ্যাঁ, তো সিডিসির যেই রিকমেন্ডেশন সেটা আসলে বেসিক্যালি মাউসের উপর ডিপেন্ড করে। তো যেখানে বলা হচ্ছে যে আপনার 75 ppm যদি হয় তাহলে সেটা আসলে স্বাস্থ্যের জন্য ক্ষতিকর হবে না। তবে সেখানে আরেকটা জিনিস আমাদেরকে খেয়াল করতে হবে, মাউসের উপর যে স্টাডিটা করা হয়েছে সেটা হচ্ছে যে লং টার্ম এক্সপোজার। তো মাউস গুলো ছিল আসলে 4 আওয়ার্স, মানে 75 ppm এ তো মাউস গুলো ছিল 4 ঘন্টা ধরে। হ্যাঁ, তো সেই হিসেবে আমি মনে করি যে 75 হচ্ছে যে একেবারে খুবই কনজারভেটিভ একটা নাম্বার। আর যেহেতু আমাদের ডাক্তাররা যারা আর কি থাকবেন মাত্র 1 মিনিট, হ্যাঁ, তো আমার মনে হয় না যে এখানে আসলে আদৌ কোনো সম্ভাবনা আছে। এক আর দুই হচ্ছে যে যে মিস্ট আর কি প্রফেসর সৌতফিক যেটা বললেন আর কি, যে হচ্ছে গিয়ে ওই মিস্ট আসলে বেসিক্যালি ওই পিপিএ ভেদ করে আসলে মানুষের শরীরের কন্ট্যাক্ট আসার তেমন আসলে কোনো সম্ভাবনা আসলে নাই।
তো যেহেতু তাদের স্কিন কন্ট্যাক্ট বা আই কন্ট্যাক্টে আসার তেমন কোনো সম্ভাবনা নাই, আমি আসলে মনে করি না যে আসলে এখানে আদৌ কোনো সম্ভাবনা আছে যে ডাক্তারদের আসলে ইয়াতে হওয়ার আর কি, আক্রান্ত হওয়ার। তো সেজন্য আমার মনে হয় যে আসলে এটা খুবই সেফ এবং খুবই ইফেক্টিভ একটা মেথড আর কি। থ্যাংক ইউ। হ্যাঁ, থ্যাংক থ্যাংক ইউ ইউ। ডক্টর খান মাওলা। আপনি তো শিওর যে আমাদের মানে যে কয়টা আমাদের পাবলিকেশন গুলো আমরা কনসাল্ট করেছি যে এই কেমিক্যালটা এই কনসেন্ট্রেশনে এই কোভিড ভাইরাসটাকে যে মারতে পারছে বা ইনঅ্যাক্টিভ করে দিতে পারছে, এটা তো আমরা আপনার ডকুমেন্টেড ওয়েতে পেয়েছি আমরা। ইয়েস, রাইট, ইয়া। তো আরেকটা জিনিস হচ্ছে যে এই 0.5% এই যে হাইড্রোজেন পারক্সাইড বা 3% আপ টু 3% হাইড্রোজেন পারক্সাইড, সেটা কিন্তু আসলে বেসিক্যালি কমার্শিয়ালি অ্যাভেলেবল। হ্যাঁ, ইভেন আপনার অনেক দেশে কিন্তু এটা আসলে মানে কমার্শিয়ালি তারা আসলে সেল করতেছে যে ইফ ইউ ওয়ান্ট টু ট্রিট ইট সো ইউ ক্যান ইউজ ইট, এবং সেটা হচ্ছে যে আপনার সিডিসি অ্যাপ্রুভড। সো যেহেতু অ্যাপ্রুভড, সো আমার মনে হয় না যে তার এখানে আর কোনো সন্দেহ থাকবে যে আসলে এই ওয়েতে আমরা আসলে এটাকে ইনফেক্ট করতে পারবো কি পারবো না। I strongly believe that it is possible. আমার মনে হয় ওকে, না যে এখানে কোনো সন্দেহ আছে। থ্যাংক ইউ। থ্যাংক ইউ ডক্টর খান মাওলা। Sure. আমি এখন একটু জানতে চাচ্ছি আমাদের কেমিক্যাল ইঞ্জিনিয়ার আমাদের টিমের খান জুবায়ের সাইমনের সাথে। ও কান্ট্রি ম্যানেজার হিসেবে আছে বর্তমানে এসআইজি কমপ্লি বকে বাংলাদেশে। তো আমি সাইমনকে জানতে চাচ্ছি যে আমাদের এই যে ডোজিং অ্যামাউন্ট আমরা চুজ করেছি, এইটার রেশনালটা নিয়ে এবং এইটার মানে হিউম্যান বডি ইম্প্যাক্টটা নিয়ে। সাইমন। হ্যাঁ, আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি আপনাকে শোনা যাচ্ছে, ভাই। হ্যাঁ, শুনতে পাচ্ছি। আমরা আমি কেমিক্যাল ইঞ্জিনিয়ার হওয়ার সুবাদে আমার মোস্ট অফ দ্য ক্যারিয়ার আমার বিভিন্ন বহুজাতিক কেমিক্যাল ইন্ডাস্ট্রিতে কাজ করা পড়েছে, এবং সেই কাজের ধরনগুলোর মধ্যে আমি বিশাল একটা সময় বিভিন্ন ডিসইনফেক্টেন্ট কেমিক্যাল নিয়ে আমাকে কাজ করতে হয়েছে। সো আমরা বিভিন্ন ফুড ইন্ডাস্ট্রিতে, বিভিন্ন হসপিটালে আমরা কিন্তু বহু বছর ধরেই হাইড্রোজেন পারক্সাইড একটা 1 থেকে 3% সলিউশন বা 0.5 থেকে 3% সলিউশন আমরা বহু বছর ধরে কাজ করে সেল করছি বা আমরা এটাকে প্রমোট করছি বিভিন্ন ফুড ইন্ডাস্ট্রিতে। এটা সেটা মিল্ক ইন্ডাস্ট্রি বলেন, সেটা জুস ইন্ডাস্ট্রি বলেন, বাংলাদেশের ম্যাক্সিমাম ইন্ডাস্ট্রিতে কিন্তু হাইড্রোজেন পারক্সাইড সব মাইক্রো অর্গানিজমকে কিল করার জন্য ইউজ হচ্ছে। হাইড্রোজেন পারক্সাইড বিভিন্ন অনেক যে ডিসইনফেক্টেন্ট আছে তার মধ্যে ওয়ান অফ দ্য বেস্ট ডিসইনফেক্টেন্ট হিসেবে কনসিডার করা হয়, কারণ এটা তেমন কোনো রেসিডুয়াল ইফেক্ট নাই। আপনি যদি এটা কেমিক্যাল রিঅ্যাকশন দেখেন, এটা পরবর্তীতে ন্যাসেন্ট অক্সিজেন এবং ওয়াটারে কনভার্ট হয়ে যায়। সো এটা এনভায়রনমেন্ট ইম্প্যাক্ট জিরো, কোনো এনভায়রনমেন্টালি কোনো ক্ষতি করে না। এটা নন করোসিভ একটা প্রোডাক্ট, আপনার কোনো ইকুইপমেন্টের কোনো ক্ষতি করে না, এবং এটা আপনার মাইক্রোবায়োলজি কিল করার ক্ষেত্রে খুব ইফেক্টিভ একটা প্রোডাক্ট, কারণ এটার যে ন্যাসেন্ট অক্সিজেন সেটা ব্যাকটেরিয়া বা ভাইরাসের যে আউটার যে প্রোটিন সেলটা থাকে বা ফ্যাট সেলটা থাকে সেটাকে খুব কুইকলি ব্রেক করে ফেলতে পারে। আমরা বাই দিস টাইম অনেক রিসার্চ করে আমরা দেখছি যে করোনা বা কোভিড-19 ভাইরাসটা কিন্তু কেমিক্যালের সাথে খুবই ভালনারেবল। এটা হিউম্যান বডিতে যতটা ডেডলি ফর্ম নিচ্ছে, এটা কিন্তু হিউম্যান বডির বাইরে সে কিন্তু খুব একটা ইফেক্টিভ থাকতে পারছে না, এবং কেমিক্যালের ক্ষেত্রেও কিন্তু সে বেশি সময় ইফেক্টিভ থাকতে পারছে না। সো হাইড্রোজেন পারক্সাইড বহু বছর ধরে ইউজ করা হচ্ছে, এবং এই ক্ষেত্রে আমাদের হাইড্রোজেন পারক্সাইড সিলেকশনে কোনো চ্যালেঞ্জ ছিল না। সিডিসি গাইডলাইনে সেম কথা বলছে। আমরা একটা চ্যালেঞ্জ উল্লেখ করতে চাই, যেটা কথা ছিল যে সাধারণত ডিসইনফেকশন করা হয় সলিড সারফেসে, সলিড নন সারফেস থেকে আমরা করতে চেষ্টা করি। আমরা কিন্তু নর্মাল কটন ফ্যাব্রিক বা পোরাস ফ্যাব্রিককে আমরা স্প্রে সিস্টেমে আমরা ডিসইনফেক্ট করাটা একটা চ্যালেঞ্জ আছে। আমরা যখন আমাদের ডফিং ম্যাটেরিয়াল গুলোকে যখন আমরা কনসিডার করলাম, এগুলো হচ্ছে আমাদের নন পোরাস ম্যাটেরিয়াল, মোস্টলি কটন ফ্যাব্রিক না। সো আমরা এটাকে যদি 1 মিনিট দেই, এবং আমরা সে কারণেই কিন্তু 0.5 এর পরিবর্তে আমরা 3% ইউজ করছি, which is equivalent to 230 ppm of hydrogen peroxide, এবং এখানে আমরা খুবই কনফিডেন্ট যে এভাবে এইটা কোভিড ভাইরাসকে সিগনিফিকেন্ট অ্যামাউন্ট এটাকে কমাবে। সিগনিফিকেন্ট অ্যামাউন্ট আমি বলবো যে মোর দেন 90% এটা কমানো উচিত। সো এটাই আমাদের কনসিডারেশন ছিল। থ্যাংক ইউ সাইমন। আমি এখন ডক্টর তানভীরকে অনুরোধ করব যে আমাদের এই যে এখন ধরেন অনেকেই তো যে ডিসইনফেকশন টানেল বা এই যে চেম্বার এগুলো নিয়ে কিছু কথা হচ্ছে, সরকারি মহলে সব জায়গাতে হচ্ছে, কিছুটা কন্ট্রোভার্সিয়াল ব্যাপারও আসছে আর কি। আপনি কাইন্ডলি একটু এটাতে মানে আমাদেরকে আলোকপাত করেন, এই ব্যাপারটা আসলে কতটা পরিবেশের প্রতি ইম্প্যাক্ট আনবে বা পরিবেশের জন্য হুমকির সম্মুখীন হতে পারে। ডক্টর তানভীর।
ডক্টর আমি আপনাকে শুনতে পাচ্ছি না, আপনাকে আনমিউট। হ্যাঁ। জি, হ্যাঁ। থ্যাংক ইউ। ঠিক আছে, ধন্যবাদ আমাকে ইনভাইট করার জন্য। আমি একটু এই ডিসইনফেক্ট্যান্ট টানেল ওটার ওই যেটা এনভায়রনমেন্টাল ইম্প্যাক্ট যে কোশ্চেনটা জিজ্ঞেস করলেন, তো এইটার বলার আগে একটু বলছি যে আমাদের যে এখানে যে ডিসইনফেকশন চেম্বারের কথা বলছি, এখানে একটু আগে আলোচনা হয়েছে আমাদের ডিসইনফেকশন কোনটা এবং তার কন্ট্যাক্ট পিরিয়ড, এবং এটা এই ডিসইনফেকশন সিস্টেমের মধ্যে এনভায়রনমেন্টাল বা হিউম্যান ইম্প্যাক্ট কি হতে পারে আর কি। তো এটা নিয়ে আমি সামান্য একটু অ্যাড করি। একটা হচ্ছে যে এই ডিসইনফেক্টেন্ট সিস্টেমটা শুধুমাত্র কিন্তু ডাক্তারদের জন্য, ইটস নট ফর জেনারেল পাবলিক। এটা আমাদেরকে আগে মানে ইয়ে করতে হবে আর কি, এটাকে এইভাবে ডিফাইন করতে হবে। এবং এটা কোনো মতেই জেনারেল পাবলিক বা যে পিপি ছাড়া বা এটা তাদের জন্য না। এবং তার মেইন কারণ হচ্ছে এখানে ডিসইনফেক্টেন্ট হিসেবে আমি যেটা ইউজ করছি, এটা মানে ডিসইনফেক্টেন্ট হিসেবে খুবই ভালো, কিন্তু এটা নট ফর এনি হিউম্যান স্কিন কন্ট্যাক্ট, ইটস নট রেকমেন্ডেড। বলছি না যে এটা হলে খুব বেশি ক্ষতি হবে 0.5% হাইড্রোজেন পারঅক্সাইড, বাট ইটস আ কোরোসিভ ডিসইনফেক্টেন্ট, এবং এটা নট রিকমেন্ডেড যেটা আমরা যত্রতত্র মানুষের গায়ে এটা ইউজ করব। তো এই ডিসইনফেক্টেন্ট টানেল যেটা চেম্বারটা করা হয়েছে, এখানে কয়েকটা বিষয় আছে। একটা হচ্ছে মেকানিক্যাল, আরেকটা এনভায়রনমেন্টাল, আরেকটা হচ্ছে সেফটি অ্যাসপেক্ট। মেকানিক্যালে তৌফিক যেটা এক্সপ্লেইন করলো যে এখানে নজল সিস্টেমের মাধ্যমে কিভাবে পুরো জায়গাটার মধ্যে এটা ভালো মতো ডিসপার্স করা যায়, সেটা হচ্ছে মেইন উদ্দেশ্য। তো সেটা এখানে ওয়ার্কআউট করা হয়েছে। এরপরে যেটা এনভায়রনমেন্টাল, সেইখানে আমাদের এই 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 ডিসইনফেক্টেন্টের এটা মানে কার্যকারিতাটা নিয়ে প্রশ্ন আসে। এনভায়রনমেন্টাল অ্যাসপেক্টটা হচ্ছে যে কোনো ডিসইনফেকশনের জন্য দুইটা প্যারামিটার ইম্পর্টেন্ট, একটা হচ্ছে ডিসইনফেক্টেন্টের কনসেন্ট্রেশন, আরেকটা হচ্ছে ডিসইনফেক্টেন্টের কন্ট্যাক্ট টাইম। দুটো একটার সাথে আরেকটা ইনভার্সলি প্রপোর্শনাল, মানে ডিসইনফেক্টেন্ট কনসেন্ট্রেশন যদি আমি বাড়াই, আমি লেস কন্ট্যাক্ট টাইম আমি অ্যাফোর্ড করতে পারি, ওয়ারাস ভাইস ভার্সা। তো এইখানে যে পাবলিকেশন গুলো রেফার করা হয়েছে সেখানে স্পষ্টই বলে দেওয়া আছে যে যদি তারা 0.5% হাইড্রোজেন পারঅক্সাইড ইউজ করে, এটা এক্সপেরিমেন্টাল এভিডেন্স বলে যে 60 সেকেন্ড কন্ট্যাক্ট পিরিয়ড ইজ এনাফ অল টুগেদার। এবং এইখানে ইউজ করা হচ্ছে 3% হাইড্রোজেন পারঅক্সাইড। সো ডেফিনেটলি আমরা এখানে একটা সার্টেন অ্যামাউন্ট অফ ফ্যাক্টর অফ সেফটি আছে, অর্থাৎ 60 সেকেন্ডেরও কম কন্ট্যাক্ট পিরিয়ড আমরা অ্যালাউ করতে পারি ইচ্ছা করলে, যদি আমরা 3% হাইড্রোজেন পারঅক্সাইড ইউজ করি। তো বাট 60 সেকেন্ড এটা করা হয়েছে জাস্ট মানে সেফটি অ্যাসপেক্টটাকে ইয়ে রেখে, মানে যাতে আমরা ফ্যাক্টর অফ সেফটিটা আমরা এখানে ইনশিওর করতে পারি। আরেকটা জিনিস হচ্ছে যে হ্যাঁ, হয়তো এটা ডিসইনফেক্ট 20 সেকেন্ডের মধ্যে আমার ডিসইনফেকশনটা হয়ে যাবে বা এটা হয়ে যাবে, কিন্তু একটা জিনিস একটু খেয়াল রাখতে হবে, সেটা হচ্ছে যে এই ডিসইনফেক্টেন্ট আমি হাইড্রোজেন পারঅক্সাইড বা যেটা ইউজ করি না কেন, এটা নট রেকমেন্ডেড ফর ইনহেলেশন। সো আমার এটা আমার পিপির উপরে পড়বে এবং পিপিতে ডিসইনফেকশনটা হয়ে যাবে, এবং তারপর আমি সেটা নিয়ে বের হয়ে যাব, তারপর পিপিটাকে আমি একটা সার্টেন পিরিয়ড পরে আমি এটা ডফিং করব। কিন্তু এটা খুবই এটা বেশ ভালো মতো এনশিওর করতে হবে যে ডিউরিং দ্য 20 সেকেন্ড পিরিয়ড যে সময় সে মিস্টে এক্সপোজড হচ্ছে বা মিস্টে হচ্ছে, ওই সময় যাতে সে নিঃশ্বাসটা বন্ধ করে রাখার চেষ্টা করে। কেননা এইটা হাইড্রোজেন পারঅক্সাইড ক্ষতিকর না এই সেন্সে, কিন্তু এটা ইনহেলেশনে যদি আমাদের ইয়ের মধ্যে ঢুকে যায় তাহলে কিন্তু আবার সমস্যা আছে। তো এই সেফটি অ্যাসপেক্টটা করতে হবে। সো রেকমেন্ডেশন হচ্ছে যে 20 সেকেন্ড সে মিস্টে এক্সপোজার হলো, তারপর সে ওই 20 সেকেন্ড নিঃশ্বাসটা বন্ধ রেখে সে বের হয়ে আসবে, তারপর সে বাকি সময়টা সে 40 সেকেন্ড বা যা 1 মিনিট যা সে থাকে পিপিটা খোলার আগে সময় তো সে মিস্টের বাইরে চলে আসছে, তো অসুবিধা নেই। সো এটা একটা ব্যাপার। আরেকটা হচ্ছে যে এইটার সেফটি অ্যাসপেক্ট। সেফটি অ্যাসপেক্ট হচ্ছে যেমন আফটার ডিসইনফেকশন মিস্টটা তো ওখানে যেটা আছে পিপির উপরে যেটা গেল, প্লাস যেটা আমার এখানে সেটেল করতেছে চেম্বারে, এই জিনিসটা কোনো ইফেক্ট আছে কিনা এনভায়রনমেন্টের উপরে। এক হচ্ছে যে যেটা ডিসইনফেকশনে ইউজ হলো সেটা ঠিক আছে, কিন্তু যেটা আমার মিস্টের থেকে যেটা ড্রপলেটস গুলো যেগুলো পড়ে গেল বা যেগুলো আমার কোভিড বা জীবাণু এগুলো সহ কালেক্ট হলো, সেটা এনভায়রনমেন্টাল ইম্প্যাক্ট এগুলো অ্যাকচুয়ালি নাই বললেই চলে। সেটা যদি আমরা ইয়ার সাথে কম্পেয়ার করি, যেটা আমরা ইউজুয়ালি ব্যবহার করি ব্লিচ বা সোডিয়াম হাইপোক্লোরাইড সলিউশন, যেটা অবশ্যই সেটার থেকে এখানে এটা লেস ইম্প্যাক্ট দিবে। তারপর আমরাও জানি যে H2O2 আফটার ডিসইনফেকশন এটা পানি এবং অক্সিজেনে এটা কনভার্ট হয়ে যায়। সো এটার বাই প্রোডাক্টস গুলো অ্যাকচুয়ালি লেস হার্মফুল।
আম, আরেকটা জিনিস একটু খেয়াল করতে হবে, সেটা হচ্ছে যে ম্যাটেরিয়াল হ্যান্ডলিং এর ব্যাপারটা। কারণ হাইড্রোজেন পারঅক্সাইড আর যাই হোক না কেন, এটারও কিছু কোরোসিভ ইস্যুস আছে। যে এটা যেখানে অ্যাপ্লাই করা হবে ওখানে যদি কোনো মেটাল সারফেস বা থাকে, এখানে কিন্তু কোরোশন হয়ে যাবে, সেম অ্যাজ ব্লিচ। এবং আমার আমার এই ডিসইনফেকশন চেম্বারের ইনসাইডটা আমাকে ওভাবে প্রপার পেইন্টিং অ্যান্ড দিয়ে এটাকে প্রোটেক্ট করতে হবে, নাহলে এটা কোরোশন হয়ে যাবে এটার আদার থিংস এইগুলো। এবং ম্যাটেরিয়ালটা যখন সাপ্লাই দেওয়া হবে, এটার হ্যান্ডলিং এর জন্য স্পেসিফিক কিছু গাইডেন্স আছে, তার জন্য ডকুমেন্টস আছে, সেইভাবে অনুযায়ী এটা করতে হবে, না হলে এটার এক হচ্ছে এটার ইফেক্টিভনেস কমে যেতে পারে যদি এটা প্রপারলি হ্যান্ডেল না করা হয়, বা এই যে বলা হয় যে সানলাইট এক্সপোজ থাকলে। বাট ওইগুলো আমি প্রিটি মাচ শিওর যখন একটা ম্যাটেরিয়াল সাপ্লাই দেওয়া হয় তখন এটা করা হয়। আর যেটা বলা হচ্ছে যে এখন আসি ইয়ার কোয়েশ্চেনটাতে, যে মানে রাস্তাঘাটে বা বাইরে যে এইগুলো ইউজ করা হচ্ছে ডিসইনফেকশন চেম্বার, আমি ওটার কেমিক্যালস গুলো সম্বন্ধে আমার প্রপার আইডিয়া নাই কি কেমিক্যালটা ইউজ করা হচ্ছে, বাট আমার ধারণা এটা ইটস সাম ডেরিভেটিভ অফ ব্লিচ অথবা ব্লিচ মেশানো কিছু একটা কিন্তু এটা একটু খেয়াল রাখতে হবে যে যাই আমরা ওখানে ইউজ করি না কেন, এটা হিউম্যান স্কিনের কন্ট্যাক্টে আসা, কিন্তু হিউম্যান স্কিনের কন্ট্যাক্টে আসা প্লাস ওখানে যে থাকবে সেটা যদি এটা ইনহেল করে, তাহলে কিন্তু তার ভিতরে তার রেসপিরেটরি প্রবলেম দেখা দিতে পারে। কারণ এখানে রেসপিরেটরি স্ট্রেস এন্ড আদার থিংস এগুলো, যেমন আমরা জানি যে ক্লোরিন গ্যাস বা এই ফর্মে এইগুলো যদি আমরা ইনহেল করি, তাহলে এটা আমাদের রেসপিরেটরি সিস্টেমে এটা অন্য প্রবলেম তৈরি করতে পারে। সো যদি যে ডিসইনফেকশন চেম্বার হিসেবে যেগুলো আমরা ইউজ করছি, এখানে একটা মেসেজ দেওয়া দরকার যে কি কেমিক্যালটা ইউজ হচ্ছে, এটা এনশিওর করা যে এটা ইনহেলেশনে কোনো প্রবলেম নাই। যদি এরকম কোনো কেমিক্যাল ইউজ করে তাহলে সেটা ঠিক আছে, বাট যদি ক্লোরিন বা ইভেন এই হাইড্রোজেন পারঅক্সাইডও ইউজ করে, যেগুলো মানে একজন লোক উইদাউট এনি প্রপার গাইডেন্স ছাড়া সে ভিতরে ঢুকবে আর বের হয়ে যাবে, এটা কিন্তু অ্যাকচুয়ালি তার ক্ষতি করতে পারে। সো এই জিনিসটা একটু খেয়াল রাখতে হবে। তো আমি এই পর্যন্তই, যদি আরো কোনো কোয়েশ্চেন থাকে আমাকে করতে পারেন। থ্যাংক ইউ ডক্টর তানভীর। আপনার আপনার এই মন্তব্য থেকে আমরা দুইটা জিনিস ব্যাপারে একটু অ্যাড্রেস করা দরকার আমার এখন মনে হয়। প্রথমত হচ্ছে যে এটা যে ইনহেল করার ব্যাপারে আপনি যে কথাটা বললেন, ডেফিনেটলি এটা একটা চ্যালেঞ্জিং ব্যাপার। এবং এটা আমরা কখনোই চাই না যেন এটা আমাদের কোনোভাবে সিস্টেমে যেতে পারে, আপনি ইনহেল করে বা স্কিন কন্ট্যাক্টে। আমি ডক্টর তৌফিককে রিকোয়েস্ট করবো যে ও যদি একটু ব্রিফ করতে পারে আমরা কিভাবে এটাকে অ্যাড্রেস করেছি এই ইনহেলেশনের চ্যালেঞ্জটাকে। ডক্টর তৌফিক। জি, ধন্যবাদ। আমরা এখানে ডোজিং এক্সপোজারের সময় যে পার্টিকেল গুলো তৈরি হচ্ছে সেটার যে ইনহেলেশন যে লিমিটটা, যেটা ডক্টর খান মাওলা অ্যাড্রেস করেছিলেন, যে নিওসের যে লিমিটিং ভ্যালুটা বলা আছে IDLH, ইন্টারমিডিয়েটলি ডেঞ্জারাস টু লাইফ অ্যান্ড হেলথ, সেটার যে লিমিটটা আছে সেটা হচ্ছে 75 ppm। এবং সেইটার ডক্টর খান যেভাবে ডেসক্রাইব করলেন সেটা হচ্ছে মাউসের উপর এক্সপেরিমেন্ট করা ফর লং টার্ম এক্সপোজার 4 আওয়ার্স বা মোর। তো আমাদের এখানে আমরা যে ক্যালকুলেশনটা করে দেখেছি, যখন সে 20 সেকেন্ডস চেম্বারের মধ্যে থাকছে, সেই অবস্থায় তার যে অ্যাট দ্য এন্ড অফ 20 সেকেন্ডে গিয়ে তার ম্যাক্সিমাম যে পিপিএম লেভেলটা আসছে সেটা হচ্ছে 70 ppm এর মতো। বাট শুরুতে 0, এরপরে ইনক্রিজিংলি বাড়তে থাকছে। সো এটা যদি এভারেজটা নেই, তাহলে তাকে যে এক্সপোজার লিমিটের মধ্যে থাকতে হচ্ছে সেটা আসছে অ্যারাউন্ড 50 ppm। সো এই 50 ppm লেভেলটা নিওসের যে IDLH যে লিমিটটা বলা আছে 75 ppm হাইড্রোজেন পারঅক্সাইডের জন্য, সেখান থেকে আমরা অনেক নিচে আছি। সো ইনহেলেশনের যদি কোনো কারণে ইনহেলেশন হয়েও যায়, সেটাও তার ডেঞ্জারাস লিমিটের ভেতরেই থাকবে। আর মোস্ট ইম্পর্টেন্টলি যেটা, সেটা হচ্ছে আমরা এখানে অবশ্যই এনশিওর করছি আমাদের চেম্বারের শুরুতেই অনেকগুলো কশনারি ইনস্ট্রাকশন আছে যেখানে বলা হচ্ছে যে যে ইউজার তাকে প্রপারলি গাউন পিপি পরে যেতে হবে। সো ইট শুড বি কনসিডার্ড যে যখন ইউজার যাচ্ছেন ভেতরে তাকে প্রপারলি মাস্ক পরা থাকছে, এবং সেই স্ট্যান্ডার্ড মাস্কটা হচ্ছে N95, যেটা মেডিকেল গ্রেডের N95। আমরা আশা করি সকল কোভিড হসপিটালের ডক্টররা যখন ইউজ করছেন পিপিই পরছেন, সেক্ষেত্রে তাদের মাস্কটা হচ্ছে N95। তো N95 যে সাইজের পার্টিকেলকে রেজিস্ট করতে পারে সেটা ডায়ামিটারটা হচ্ছে 0.3 মাইক্রন, এর নিচে সে সেটাকে রেজিস্ট করতে পারে না।
বাট আমাদের এই চেম্বারে যে হাইড্রোলিক সিস্টেমটা ইউজ করা হচ্ছে, তার যে পাম্পিং ক্যাপাসিটি, নোজল সাইজ, সেখান থেকে যে ড্রপলেটটা তৈরি হচ্ছে তার ডায়ামিটারটা হচ্ছে অ্যারাউন্ড 15 থেকে 20 মাইক্রন। সো এইটা N95 মাস্কের যে ক্যাপাসিটি আছে যে 0.3 মাইক্রন বা তার উপরের যে কোনো পার্টিকেলকে সে রেজিস্ট করতে পারে 95% পর্যন্ত। তো সেই পয়েন্ট অফ কনসিডারেশন থেকে আমরা মনে করছি যে আমাদের চেম্বার যদি প্রপারলি গাউন্ড এবং কারেক্টলি ইউজ করা হয় প্রোটোকল মেনে, সে অবস্থায় উনি যেহেতু N95 মাস্ক পরে আছেন, তার কোনো পসিবিলিটি নাই যে পার্টিকেলগুলো তৈরি হচ্ছে সেই পার্টিকেলগুলো মাস্কটা ভেতরে চলে যাবে। সো আমরা দুটো পয়েন্টই দেখেছি। একটা হচ্ছে যে কোনো কারণে যদি মাস্কটা প্রপারলি ইউজ না করা হয়, সেক্ষেত্রে আমাদের পিপিএম লেভেলটা আইডিএলএস যে রিকমেন্ডেড ভ্যালুটা আছে তার চাইতে কম আছে, এবং যদি প্রপারলি প্রোটোকল মেনটেন করে কোনো ডক্টর ইউজ করছেন যখন, সেক্ষেত্রেও কোনো সম্ভাবনা নেই, কারণ আমাদের যে ড্রপলেটের সাইজটা সেটাকে N95 মাস্ক প্রপারলি রেজিস্ট করতে পারে। ধন্যবাদ। থ্যাংক ইউ ডক্টর তৌফিক। আমরা তো ক্লিয়ারলি বুঝতে পারলাম যদি আমাদের এই সিস্টেমে কেউ ডক্টররা ইউজ করে উইথ N95 মাস্ক, গগলস এবং প্রপার পিপিই পরে, তাহলে তার আসলে তার এই হিউম্যান রিস্ক ফ্যাক্টরটা অনেক অনেক কম, বলতে গেলে নাই বলতে গেলেই চলে আর কি। কিন্তু ডক্টর তানভীর আরেকটা ব্যাপারে অ্যাড্রেস করেছিলেন যে আমরা ডিসইনফেক্টেন্ট ইউজ করছি H2O হাইলি করোসিভ, তো এইটা আমাদের স্ট্রাকচারের যে ম্যাটেরিয়াল গুলো ইউজ করেছি তার উপর কোনো ইম্প্যাক্ট আসবে কিনা, কারণ সেখান থেকেও একটু হিউম্যান হ্যাজার্ড হতে পারে। তো আমি এখন আমাদের বে ডেভেলপমেন্টস এর চিফ ইঞ্জিনিয়ার মিস্টার তরিকুল ইসলামকে রিকোয়েস্ট করবো যে আমাদের স্ট্রাকচারাল ব্যাপারটা নিয়ে একটু ব্রিফ করার জন্য। তরিকুল। ধন্যবাদ সামিউল। প্রথমেই ধন্যবাদ জানাতে চাই আমাদের আজকের আমন্ত্রিত অতিথি যারা আছেন, ডক্টর তানভীর, ডক্টর সামিয়া মুবিন, ডক্টর খান মৌলা, ডক্টর মঞ্জুরুল হক, ডক্টর শারমিন, ডক্টর আমিনুল, ডক্টর অভি, যে আপনারা আপনাদের গুরুত্বপূর্ণ সময়টাকে আমাদের আজকে এখানে দিচ্ছেন এবং আমাদেরকে শুনছেন। আমি প্রথমে একটু বলি যে অ্যাকচুয়ালি আমাদের এই ডিসইনফেকশন চেম্বার যেটা, এটা যে আমরা বানিয়েছি, এটার উদ্দেশ্যটা কি? উদ্দেশ্যটা যদি আমাদের কাছে ক্লিয়ার হয়, সেক্ষেত্রে আমার মনে হয় আমাদের এই ডিসইনফেকশন চেম্বার নিয়ে যে কোশ্চেন গুলো আসছে, যে আমাদের মার্কেটে অন্যান্য ডিসইনফেকশন চেম্বারের সাথে আমাদের চেম্বারের যে মূল পার্থক্যগুলি, সেটা আমাদের উদ্দেশ্যটা জানলেই হয়তো সেটা ক্লিয়ার হয়ে যাবে অনেক। আমাদের মূল উদ্দেশ্যটা ছিল যেটা ডক্টর সামিয়া মুবিন অলরেডি বললেন, যে ডক্টররা কিভাবে আনসেফ অবস্থা থেকে তারা ট্রিটমেন্টে গেছিল প্রথম দিকে, এবং কিভাবে হসপিটালগুলোতে ডক্টরদের আপনার ইনফেক্টেডের সংখ্যা বেড়ে যাচ্ছিল। তো আমরা যখন এই জিনিসটা দেখছিলাম, তখন অ্যাকচুয়ালি আমাদের আমরা যে 11 জন, সবাই তো আপনারা দেখছেন আমরা যার যার পজিশন থেকে বিভিন্ন জায়গায় আসি। আমাদের মধ্যে এক ধরনের একটা সামাজিক দায়বদ্ধতা তৈরি হয়েছিল যে আমরা ইঞ্জিনিয়ার হিসাবে এখন কি করব। তখনই আমরা আসলে এই উদ্যোগটা নিই যে আমাদের যারা ফ্রন্ট লাইন যোদ্ধা ডাক্তার ভাই বোনেরা, তাদেরকে কিভাবে সেভ করা যায় এই ইনফেকশন থেকে। সেটাকে কেন্দ্র করেই কিন্তু আমাদের এই ডিসইনফেকশন চেম্বারটার নকশা, ডিসইনফেকশন চেম্বারের বিভিন্ন ধরনের যে জিনিসপত্র কালেক্ট করা, এটার রিসার্চ ডেভেলপমেন্ট করা, হ্যাঁ, যেটা অলরেডি ডক্টর তৌফিক বলছেন আপনাদেরকে, এটা নিয়ে কত ধরনের রিসার্চ এন্ড ডেভেলপমেন্ট আমরা করেছি। সো সেই জায়গা থেকে আমি বলতে চাই যে এটা মূলত আপনার বাজারে অন্য যে সমস্ত ডিসইনফেকশন চেম্বার গুলো দেখা যাচ্ছে, তার থেকে বেশ কয়েকটা জায়গায় এটার বেসিক কয়েকটা ডিফারেন্স আছে। তার মধ্যে 1 নম্বর ডিফারেন্স হচ্ছে যে এটা নিয়ে প্রচুর পরিমাণে আমাদের R&D করা হয়েছে, এবং যেটা আপনারা অলরেডি দেখতে পাচ্ছেন যে আমরা কিভাবে এই ডাটা শিট গুলোকে দিচ্ছি এবং কিভাবে এটা রিসার্চ ডেভেলপমেন্ট করে তারপরে আমরা জিনিসগুলোকে ইউজ করছি। আর দ্বিতীয়ত যেটা আমি বলবো, যে ডক্টর তানভীর বেশ কয়েকটা সুন্দরভাবে আমাদের জিনিসটাকে উঠাই ধরছেন, যে এটা প্রথমত যে ডিসইনফেক্টেন্টটা, সেটা কিভাবে আপনার ভাইরাসকে কিল করবে, এবং দেন এটা আবার কিভাবে পরিবেশের সাথে কোনো পরিবেশগত প্রভাব আছে কিনা, এবং ফাইনালি যেটা আমি বলবো সেই প্রশ্নগুলোর উত্তর অলরেডি ডক্টর তৌফিক দিয়েছেন। আমি যেটা বলতে চাই যে এটা স্ট্রাকচারাল যে ডিজাইনটা এবং
এটার স্ট্রাকচারাল যে ম্যাটেরিয়াল গুলো আমরা ব্যবহার করেছি, এখানে ফেস ম্যাটেরিয়াল বলেন, ইনসাইডে যে সমস্ত স্ট্রাকচারাল এলিমেন্ট গুলো আছে, সেগুলো পছন্দ করার ক্ষেত্রেও কিন্তু আমাদের বেশ কিছু রিসার্চ করা লাগছিল। আপনারা জানেন যে যে সময় এই ডিসইনফেকশন চেম্বার প্রথম আমরা কুয়েত মৈত্রী হসপিটালে দেওয়ার জন্য বানানো শুরু করি, সেই সময় দেশে একটা লকডাউন চলছে, এবং সেই সময় আমাদের প্রথম যে আমাদের উদ্দেশ্য ইয়েটা ছিল যে আমরা এমন কিছু ম্যাটেরিয়াল সিলেকশন করব এখানে যে ম্যাটেরিয়াল গুলো লোকালি অ্যাভেলেবল এবং ইজিলি আমরা সোর্স করতে পারি। এবং আরেকটা দিক আমাদের বিবেচনায় ছিল যে এই ম্যাটেরিয়াল গুলো যেহেতু কোভিড সিচুয়েশন একটা সাময়িক সিচুয়েশন, সো এই চেম্বার গুলো যখন আমার কোভিড সিচুয়েশন থাকবে না, তখন আমি এই ম্যাটেরিয়াল গুলো কিভাবে রিইউজ করতে পারি এবং রিসাইক্লেবল সেই জিনিসটা চিন্তা করি আমরা যে ম্যাটেরিয়াল গুলো ইউজ করি সেগুলো রিসাইক্লেবল ম্যাটেরিয়াল ইউজ করা হয়েছে। তো ডক্টর তানভীর যেটা বলছিলেন যে এটার ম্যাটেরিয়াল যেটা ইনসাইডে বা এটার ফ্রেম বানানোর ক্ষেত্রে ব্যবহার করা হয়েছে, সেটার সাথে ডিসইনফেক্টেন্ট বা কেমিক্যালটার যে রিয়াকশনগত ব্যাপার সেটা কতটুকু বিবেচনায় নিয়ে আসা হয়েছে বা সেটা কিভাবে আমরা অ্যাড্রেস করছি। আমি এখানে বলতে চাই দুইটা জিনিস। একটা হচ্ছে যে এখানে মূল স্ট্রাকচারটা বানানোর ক্ষেত্রে দুইটা জিনিস আমরা ব্যবহার করেছি। একটা হচ্ছে আপনার ফ্রেম যেটা, আর একটা হচ্ছে ফেস ম্যাটেরিয়াল। তো ফ্রেম যেটা আমরা ব্যবহার করেছি সেটা আমাদের স্ট্রেংথের জন্য এটা লোহা ব্যবহার করা লাগছে। লোহা ব্যবহার করার ক্ষেত্রে আমরা যে জিনিসটি দেখেছি যে এটা অবশ্যই ডিসইনফেক্টেন্টের সাথে একটা রিঅ্যাকশন হওয়ার চান্স, যে কারণে আমরা এখানে অ্যান্টিকরোসিভ পেইন্ট ব্যবহার করি। সো অ্যান্টিকরোসিভ পেইন্ট ব্যবহার করার কারণে আমাদের কিন্তু আপনার যে জিনিসটা ডক্টর তানভীর বললেন যে করোশন হওয়ার যে পসিবিলিটি, সেটা কিন্তু আমরা অনেকটাই সেই জায়গা থেকে করতে পারছি। আর দ্বিতীয় যেটা আমি বলবো যে ফেস ম্যাটেরিয়াল, যে লোহার ম্যাটেরিয়ালটা কিন্তু ইনসাইডে থাকে, সেটার সাথে ডিসইনফেক্টেন্টের আপনার কন্টাক্ট হওয়ার চান্স অনেক কম। বাট ফেস ম্যাটেরিয়ালটা যেটা, সেটা সবসময় কিন্তু ডিসইনফেক্টেন্টের কন্টাক্টে থাকে। ফেস ম্যাটেরিয়ালটা পছন্দ করার ক্ষেত্রে আমাদের যে চ্যালেঞ্জটা ছিল যে এটা আমরা যেন এমন একটা ম্যাটেরিয়াল সিলেক্ট করবো যেটা একটা নিউট্রাল ম্যাটেরিয়াল, যেটার সাথে ডিসইনফেক্টেন্টের কোনো বিক্রিয়া বা রিঅ্যাকশন হবে না। সেটার ক্ষেত্রে আমরা যেটা দেখেছি আমরা একটা পলিকার্বনেট শীট ব্যবহার করেছি এবং আমরা এটা ডেভেলপমেন্ট আরো করতেছি। আপনারা জানেন যে নেক্সট যে ডিসইনফেকশন চেম্বার গুলো আমরা বানাতে যাচ্ছি সেগুলোতে আমরা অ্যালুমিনিয়াম কম্পোজিট প্যানেল ব্যবহার করার জন্য বলছি, এবং এই অ্যালুমিনিয়াম কম্পোজিট প্যানেল বলেন বা পলিকার্বনেট শীট বলেন, সবগুলোই কিন্তু আপনার এগুলো ফায়ার রিটার্ডেন্ট এবং এগুলো নন কম্বাস্টিবল, এবং এগুলো কিন্তু ডিসইনফেক্টেন্টের সাথে আপনার কোনো রিঅ্যাকশনও এগুলোর নাই, এগুলো নিউট্রাল ম্যাটেরিয়াল হওয়ার কারণে। সো এদিক থেকে আমি আপনার 100% অ্যাসিওরেন্স দিতে পারি আমরা যে ডিসইনফেক্টেন্টের সাথে আমাদের এগুলোর কোনো রিঅ্যাকশন না থাকার কারণে পরিবেশগত আপনার কোনোটা 5 কোনোটা 3 তলায়, কোনোটা হয়তো 2 তলায় ইনস্টল করা হচ্ছে। তো সেক্ষেত্রে এটা যখন এটাকে বিভিন্ন সেগমেন্টে ভাগ করে আমরা তৈরি করেছি যেন সমস্ত ফ্লোরে উঠিয়ে আমরা এটাকে ইজিলি আপনার অ্যাসেম্বল করতে পারি। সাইজ নির্ধারণ ক্ষেত্রে এটা যে সাইজ আমরা নির্ধারণ করেছি সেটার ক্ষেত্রে আমরা সর্বোচ্চ চেষ্টা করেছি যে এটার ব্যবহারকারী কারা, সেই ব্যবহারকারী আমাদের ডাক্তার এবং স্বাস্থ্যকর্মী ভাই বোনেদের ব্যবহারের উপর ভিত্তি করে কিন্তু এটার সাইজ নির্ধারণ হয়েছে যেন এটা তারা কমফোর্টেবলি এবং বিশেষ উপযোগিতার সহিত এটা ইউজ করতে এবং তাদের সব ফুল পিপির উপরে যেন এটা প্রপারলি ডিসইনফেকশন। আর একটা জিনিস আমি বলতে চাই যে ব্যাপারটা আমাদের মাথায় প্রথম থেকেই আসছে যে আমরা এই উদ্যোগটা কেন নিলাম। প্রথমত নিয়েছি যে আমাদের স্বাস্থ্যকর্মী ফ্রন্টলাইন ভাই বোনদেরকে তাদের ইনফেক্টেড হওয়া থেকে রক্ষা করা। সেকেন্ড, যে এটা যদি লোকালি আমরা বানাতে পারি তাহলে আমাদের এটা আমদানি করার উপরে যে নির্ভরশীলতা সরকারের,
সেখান থেকে আমরা বের হয়ে আসতে পারবো। তো সেই জায়গা থেকে আমার মনে হয় যে বড় ধরনের একটা সফলতা আমাদের এটা। যদি আমদানি সরকারের বিভিন্ন হসপিটালে এখন এটা ব্যবহার করার ক্ষেত্রে সরকারের কিন্তু আমদানি করার কোনো প্রয়োজন নেই, যেহেতু এটা লোকালি অ্যাভেলেবল মালামাল দিয়ে আমরা বানাতে পারছি এবং খুব কম সময়ের মধ্যে আমরা এটা বানাতে পারছি। সো আমি মনে করি যে এটা এখন সরকারের দিক থেকে যদি এগিয়ে আসে এবং আপনারা যারা ডাক্তার ভাই বোন আছেন সামনের দিকে, তারা যদি আপনাদের বিভিন্ন সোর্সের মাধ্যমে এটা সরকারের কাছে এই মেসেজটা দেন যে আমরা এই ডিসইনফেকশন চেম্বারটি বানিয়েছি, তার ডাটা শিট গুলো এই এবং এটার পিছনে রিসার্চ এন্ড ডেভেলপমেন্ট এই আছে এবং এটা লোকালি ম্যাটেরিয়াল দিয়ে তৈরি। সরকার যদি সব হসপিটাল গুলোকে বলে যে তোমরা এই ডিসইনফেকশন চেম্বারটা ইউজ করো, তোমাদের আমদানি করার দরকার নাই, সেক্ষেত্রে আমরা কিন্তু আরো একটু সামনের দিকে যেতে পারি। এবং তখন যেটা হবে, সরকারের যেহেতু আমদানি করা লাগছে না, আমাদের কিন্তু বৈদেশিক মুদ্রার উপরে যে একটা চাপ পড়ার কথা ছিল আমদানি করার ক্ষেত্রে, সেই চাপটা কিন্তু থাকছে না। আর দ্বিতীয়ত এই লকডাউন সিচুয়েশনে আমরা আমাদের যে মানুষজন চাকরি হারাচ্ছে বা বেকার হয়ে যাচ্ছে, সেক্ষেত্রে যদি আমরা লোকালি এটা বানাতে পারি, আমাদের কিন্তু এটা মানুষের কর্মসংস্থানের ক্ষেত্রে একটা বড় ধরনের সফলতার দিকে যাবে আমি মনে করি। সবশেষে আমি আবারও সবাইকে ধন্যবাদ জানাই বলতেছি আপনাদের এখানে আজকে আসার জন্য এবং আমাদের এই ডিসইনফেকশন চেম্বার সম্পর্কে আপনাদেরকে যে আমরা বলতে পারছি এটার জন্য আপনাদেরকে অনেক ধন্যবাদ এবং আমি বলে আমার শেষ করছি। থ্যাংক ইউ তরিকুল। আমি এই প্রসঙ্গে একটু বলে রাখতে চাই, সরকারের সাথে কিন্তু আসলে আমাদের এই ডেভেলপমেন্টটা যখন হচ্ছে তখন অ্যাকচুয়ালি এই সময় আমরা কিন্তু আমাদের এই ডেভেলপমেন্টটা শেয়ার করেছিলাম ডেফিনেটলি কুয়েট মৈত্রী হসপিটাল এবং কুর্মিটোলা হসপিটালের সাথে। আমরা শেখ রাসেল গ্যাস্ট্রোলিভ হসপিটালের সাথে যোগাযোগ করেছি। আমরা কিন্তু এইটা তৈরি করার সময় যে প্রোটোকল গুলো ফলো করেছি সেটা আমাদের আজকেও ইভেন আমাদের কথা হয়েছে আমাদের ইকবাল আরসালান স্যারের সাথে, তারপরে আমাদের ডক্টর শহীদুল্লাহ স্যারের সাথে আমাদের কথা হয়েছে। ওনারাও আমাদের ডেভেলপমেন্ট প্রসিডিওর বা মেথডটা দেখছেন এবং ওনারা আশাবাদী যদি আমরা এটা ঠিক মতো ভাবে আমাদের চেম্বারটা যেভাবে কাজ করছে, ওনারা আশাবাদী যে আমাদের হয়তো বিদেশ থেকে আনার কোনো দরকার হবে না এবং এট দ্য সেম টাইম আমাদের ডক্টর ভাই বোনদের নিরাপত্তার জন্য হয়তো এটা ইউজ করার জন্য গভর্নমেন্টই একটা সিদ্ধান্ত নিতে পারে। আচ্ছা, আমি এই প্রসঙ্গে আরেকটা কথা আমার এখানে বাদ পড়ে গেছে, আমাদের যে পাবলিক ইউজের ব্যাপারে ডক্টর তানভীর যে ব্যাপারটা অ্যাড্রেস করছিলেন যে আমাদের পাবলিক ইউজের জন্য এই কেমিক্যাল গুলা কতটা আসলে ইফেক্টিভ হতে পারে, এইটা আমাদের একটু বলা দরকার আমি মনে করি। আমি সাইমনকে অনুরোধ করবো, সাইমন যদি এটা একটু অ্যাড্রেস করতে পারতো স্পেসিফিক এই পয়েন্টটা নিয়ে, তাহলে ভালো হতো আর কি। সাইমন। হ্যাঁ, থ্যাংক ইউ সামিউল। একটা ব্যাপার হচ্ছে কি, আমরা যখনই ডিসইনফেক্টেড টানেলটা করলাম, সামিউল জানে, আমাদের পুরো টিম জানে যে আমাদের কাছে প্রচুর রিকোয়েস্ট আসতে শুরু হলো যে আমরা পাবলিক প্লেসে এই ধরনের ডিসইনফেক্টেন্ট টানেল ইউজ করতে পারি কিনা। আমরা ছাড়াও আমরা পত্রিকাতে অনেক জায়গায় দেখছি যে, এবং আমি পাবলিক প্লেসে দেখেছি অনেক জায়গাতে মানুষ ডিসইনফেক্টেন্ট টানেল পাবলিক প্লেসে বসাচ্ছে। কেমিক্যাল হ্যাজার্ডের কথা তানভীর ভাই একটু আগে বলেছেন যে কেমিক্যাল হ্যাজার্ডে হিউম্যান কন্ট্যাক্টে কি কি ক্ষতি হতে পারে। এটা ছাড়াও আরেকটা জিনিস মাথায় রাখতে হবে যে ডিসইনফেক্টেন্ট আমরা যদি নর্মাল কটন ফ্যাব্রিক বা আমাদের যে নর্মাল যে আমরা যে ধরনের জামা কাপড় পরি সে ধরনের জামা কাপড়ে যদি স্প্রে করা হয়, কোনো ডিসইনফেক্টেন্টই কিন্তু সেখানে কোনো কাজ করতে পারে না। সো তার তো ক্ষতি স্কিন বা হেলথ রিস্ক তো আছেই, তার পাশাপাশি সে যে পারপাসে ইউজ করছে সেই পারপাসটাও কিন্তু সার্ভ হবে না। কারণটা হচ্ছে আপনি যখন নন পোরাস, যখন পুরো পোরাস অবজেক্টে যখন আপনি স্প্রে করেন, সেই লিকুইডটা তাড়াতাড়ি এখান থেকে শুষে নেয় এবং ডিসইনফেক্টেন্টটা সেখানে কাজ করতে পারে না। সো এই আমি দীর্ঘ সময় ধরে বিএসএফ, জার্মানি বিএসএফ কেমিক্যাল কোম্পানিতে কাজ করেছি। আমি দীর্ঘ সময় ধরে ওয়ান অফ দ্য লিডিং ডিসইনফেক্টেন্ট কোম্পানি জনসন ডাইভার্সিতে কাজ করেছি এবং আমি সবার সাথে এই ব্যাপারে আমি অনেক কথা বলেছি। গ্লোবাল টেকনিক্যাল আর&ডির সাথে আমি কথা বলেছি যে ওরা কোনো পাবলিক ইউজের জন্য কিছু রিকমেন্ড করে কিনা। এখন পর্যন্ত কিন্তু কোনো লিডিং ডিসইনফেক্টেন্ট কোম্পানি পাবলিক ইউজের জন্য স্প্রে সিস্টেম, মানে হিউম্যান বডির জামা কাপড়কে স্প্রে করে ডিসইনফেক্টেড করতে পারবে এ ধরনের কোনো রিকমেন্ড করে না। কারণ পোরাস অবজেক্টে আপনি যদি ডিসইনফেক্টেন্ট করেন সেটা কাজ করবে না। সেখানে আপনার ফ্যাব্রিকটাকে আসলে ডুবিয়ে রাখতে হবে, ডিসইনফেক্টেন্টের একটা কনসেন্ট্রেশন করে আপনার একটা সার্টেন টাইম ডুবিয়ে রাখতে হবে, কিন্তু আপনি স্প্রে করে করতে পারবেন না। আমরা ডফিং এ কেন কাজ করছে? ডফিং এ কাজ করছে কারণ ডফিং
পিপিই গুলো তৈরি করা হয় টেকনিক্যাল ফ্যাব্রিক দিয়ে। টেকনিক্যাল ফ্যাব্রিক হয় অলওয়েজ নন পোরাস এবং এটা একটা সলিড সারফেস থাকে। সো এখানে যখন আপনি স্প্রে করছেন সে লিকুইড ফর্মে সারফেসের গায়ে অনেকক্ষণ ধরে লেগে থাকবে এবং সেই সময়টা সে পাচ্ছে ডিসইনফেকশন করার জন্য। বাট আপনি যখন কোনো কটন ফ্যাব্রিককে স্প্রে করবেন সেটা হবে না। তো এই জায়গাটা খুব ক্লিয়ারলি কনসেপ্ট থাকা দরকার যে আমরা শুধুমাত্র যে হেলথ কম্প্রোমাইজ করছি তা না, এর পাশাপাশি কিন্তু আমরা যে পারপাসে ইউজ করছি সেই পারপাসটাও এটা কোনোভাবেই সাপোর্ট করে না। আপনি গ্লোবালি যত বড় ডিসইনফেক্টেন্ট কোম্পানি আছে যারা এগুলো নিয়ে কাজ করছে, আপনি কাউকে জিজ্ঞেস করে দেখেন, কেউ এটাকে রেকমেন্ড করে না। সো এই জায়গাটা আমি রিইনফোর্স করতে চাই, কারণ আমরা দেখছি যে এই নলেজের একটু গ্যাপ থাকার কারণে এই সেফ টু ডফ এটাকে অনেকে মিলিয়ে ফেলতে চাচ্ছে পাবলিক ইউজের সাথে। টু থিংস আর টোটালি ডিফারেন্ট। এটা রেফারেন্সে যেন পাবলিক ইউজটাকে যেন জাস্টিফাই করা না হয়। থ্যাংক ইউ। এখন মানে খুবই ভ্যালুয়েবল একটা ইনফরমেশন বা আমাদের মেসেজটা দিল, এটা আসলে সবারই জানা দরকার, লাউড এন্ড ক্লিয়ার। দিস ইজ অনলি ফর ডক্টরস এন্ড আওয়ার হেলথ প্রফেশনালস, এবং এটা হসপিটালের ইনসাইডে ইউজ করার জন্য নেক্সট টু দা ডফিং স্টেশন, যদি ডেডিকেটেড ডফিং স্টেশন থাকে সেটা কাছাকাছি এটা আমরা স্থাপন করি এবং ইউজ করা হয়। আমি এখন ডক্টর আরিফকে একটু রিকোয়েস্ট করবো যে আমাদের এই চেম্বারটার আসলে ব্যবহারটা করে কি বেনিফিটটা হচ্ছে এটা ছোট্টভাবে বলার জন্য। ডক্টর আরিফ। থ্যাংক ইউ সামি। আচ্ছা, আমি প্রথম থেকে একটু বলি যে আমরা যখন শুরু করলাম তখন প্রথমে যে ক্রাইসিসটা ছিল এই কোভিড ক্রাইসিসের বিগিনিং এ, সেটা হচ্ছে আমাদের প্রপার পিপি কি জিনিস, প্রপার পিপি কিভাবে পড়তে হয় কিছুই জানা ছিল না। তো আমি যেটা ফিল করছি বা আমরা আসলে একসাথে যেটা ফিল করছি ফ্রম দ্য ভেরি বিগিনিং, সেটা হচ্ছে যে কোভিড ক্রাইসিস বা এই ফাইটটা এটা আসলে সোলি ডক্টরস ফাইট না। আসলে ডক্টররা হসপিটালে ডিউটি দিচ্ছেন, ওনারা ফ্রন্ট লাইনে থেকে কাজ করছেন এবং সবচাইতে বেশি রিস্কটা নিচ্ছেন ওনারাই। কিন্তু আসলে আপনি যদি পৃথিবীতে দেখেন যে এই ক্রাইসিসটা ম্যানেজমেন্টের জন্য যারা কাজ করছেন, যে সেটা হচ্ছে ইঞ্জিনিয়ার্স, কিভাবে ইঞ্জিনিয়ারিং সলিউশনগুলো কিভাবে প্রোভাইড করা যায়, আপনি দেখবেন কন্ট্যাক্ট ট্রেসিং কিভাবে আলাদা রাখা যায়, হসপিটাল সলিউশনগুলো কিভাবে কাজ করবে সেগুলো। তো সেই প্রেক্ষিতে আমরা চেষ্টা করছি যে বাংলাদেশের ইঞ্জিনিয়ারিং কমিউনিটি থেকে এখানে কন্ট্রিবিউট করার জন্য। তো আমি একটু বলি যে আমার কাছে বা আমাদের কাছে কেন মনে হয়েছে যে এই জিনিসটা দরকার, যে ডফিং টাইমে ডিসইনফেকশনটা কেন দরকার। তো একটা স্টাডি আমি দেখেছি বা কয়েকটা স্টাডি যে ডফিং টাইমে অ্যাটলিস্ট 3 to 5% টাইম একজন ডক্টর ইনফেক্টেড হতে পারে। তার মানে হচ্ছে প্রতি 20 জনে একজন ডক্টর ইনফেক্টেড হতে পারে। আমি যদি অন্যভাবে দেখি, সেটা হচ্ছে একজন ডক্টর যদি 20 বার ডফিং করেন তার মধ্যে একবার তার ইনফেক্টেড হওয়ার চান্স থাকে। আমি যতটুকু জানি, আমার বন্ধু বান্ধবের মধ্যে যতটুকু দেখছি, যে মোস্ট অফ দ্য টাইম একজন ডক্টর এখন মনে হয় 1 সপ্তাহ রোস্টার ডিউটি করেন এবং 1 সপ্তাহের মধ্যে উনি কয়বার ডফিং করেন জানি না, বাট যদি উনি 20 বার ডফিং করে থাকেন তাহলে দ্য চান্স ইজ দেয়ার যে উনি প্রত্যেক ডিউটি রোস্টারে উনি একবার ইনফেক্টেড হবেন, হুইচ ইজ ভেরি হাই। আমার মনে হয় বিষয়টা অ্যাড্রেস করাটা দরকার ছিল। এছাড়া এই জিনিসটা ইমপ্রুভ করার জন্য বেশ কিছু জিনিস সাবস্ক্রাইব করা হয়েছে। সেটা হচ্ছে পিপি কিভাবে বেটার ডিজাইন করা যায়। নর্মালি আমি যে স্টাডিটার কথা বলছি, সেই স্টাডি বলছে যে পিপি ডফিং করতে মিনিমাম সময়, অর্থাৎ সেই স্টাডিতে যারা ডফিং করেছে তাদের সময় ছিল 3 থেকে 15 মিনিট। আমি জানি না আমাদের যে ডক্টররা তারা আসলে 15 মিনিট সময় নিয়ে ডফিং করেন কিনা। তো কাজেই কয়েকটা ফ্যাক্টর এখানে আসছে। এক হচ্ছে ক্রাইসিসের আগে এত মানুষের একই সাথে এই ধরনের একটা ইনফেকশাস সিচুয়েশনে ডফিং করার প্রয়োজন হয়নি। সো স্ট্যাটিস্টিক্যালি ইনসিগনিফিকেন্ট ছিল। এখন অনেক ডাক্তারকে ডফিং করতে হচ্ছে, অনেক হেলথ কেয়ার ওয়ার্কারকে ডেইলি ডফিং করতে হচ্ছে। সো ইট বিকেম স্ট্যাটিস্টিক্যালি ভেরি সিগনিফিকেন্ট। 3 থেকে 5% মানে অনেক লোক। একইভাবে এই যে টাইমের কথা বলছি, তাড়াহুড়ার বিষয়গুলো চলে আসছে, সেটাও এখন অনেক বেশি। আগে তাড়াহুড়া করার দরকার পড়তো না, এখন তাড়াহুড়া করার অনেক প্রয়োজন পড়ে, রুমের প্রবলেম আছে ইত্যাদি ইত্যাদি। সো আমরা এটার জন্য যেটা চেষ্টা করেছি যে এই ডফিং এর যেটা 3 থেকে 5% ইনফেকশন রেট, সেটা যদি কমিয়ে যদি 1% বা আরো কমে নিয়ে আসা যায়, সেটা ছিল আমাদের প্রচেষ্টা। তো আমরা এতক্ষণ আলোচনাতে আমরা যেটা দেখার চেষ্টা করেছি আসলে সেটা হচ্ছে যে আমাদের যে প্রসেসটা, যে কেমিক্যাল মেথডটা আমরা দিচ্ছি, মেকানিক্যাল যে প্রসেসগুলো আমরা করছি, সেগুলো সায়েন্টিফিক্যালি কতটুকু সলিড। আসলে মানে এই মিটিংটার উদ্দেশ্য আমার কাছে যেটা, সেটা হচ্ছে যে নট নেসেসারিলি বলা যে আমরা এটা করছি, এটা ভালো হচ্ছে, সেটা নয়। আমরা আসলে বোঝার চেষ্টা করছি যে
আমরা 11 জন যে সায়েন্টিফিক্যালি চিন্তা করছি জিনিসগুলো, সেগুলো আপনাদের কাছে যারা ডক্টর আছেন এখানে, তাছাড়া এনভায়রনমেন্টাল সায়েন্টিস্ট আছেন, তো আপনারা যারা ভাবছেন লজিক্যালি এটা কতটুকু সাউন্ড মনে হচ্ছে, সেটা ছিল আমাদের মেইন উদ্দেশ্য। সো ওয়ান্স এগেন, আমি লম্বা করছি না যেহেতু সামিয়ান অলরেডি বলছে শর্টলি বলার জন্য, সেটা হচ্ছে যে 3 to 5% যে নাম্বারটা, এই নাম্বারটা আমার কাছে খুবই অ্যালার্মিং একটা নাম্বার, কারণ এটা অ্যাকচুয়ালি টেলস মি দ্যাট আমার একটা ফ্যামিলি মেম্বার যখন এক সপ্তাহের একটা রোস্টার ডিউটিতে যাবে, তখন দ্য চান্স দ্যাট when she will come back from hospital of getting infected is very high, almost 100%. সো সেই প্রেক্ষিতে যদি আমরা চিন্তা করি, আমার মনে হয় যে যদি সব আলোচনাগুলো সায়েন্টিফিকলি ভ্যালিড মনে হয়, যদি কোথাও কোনো ফাঁকফোকর না থাকে, আমাদের প্রচেষ্টাটা আমার মনে হচ্ছে কাজে লাগবে। এই প্রসঙ্গে আমার একটা কথা খুব মনে পড়ে, আমি আসলে ডিসইনফেকশন চেম্বার নিয়ে কিছু সমালোচনা শুনি। তো সেটা হচ্ছে যে প্রথম মনে হয় যে ব্যক্তি বলছিলেন যে সাবান দিয়ে ইন বিটুইন, মানে হসপিটাল প্রসেস, সাবান দিয়ে হাত ধুতে হবে, তাকে মনে হয় মেন্টাল হসপিটালে ঢুকাই দেওয়া হয়েছিল, তাই না? এরকম একটা ঘটনা পড়ছিলাম না আমরা, রাইট? রাইট। Anyways, so yes, I think it's very important, মানে it's very important যে মানে ফার্স্ট অফ অল পিপি ডফিং এর সময় আমরা কেয়ারফুল থাকি এবং ম্যাক্সিমাম যা পারি সেটা যাতে করে সেফ করা যায় সেটা করি, এবং সেই রাস্তায় সেফ টু ডফ উইল মেক এ গুড ইম্প্যাক্ট। দ্যাটস হোয়াট আই থিংক। থ্যাংক ইউ ডক্টর আরিফ। আমাদের সাথে এখন জয়েন করেছেন ডক্টর হোসেন নেওয়াজ, কনসালটেন্ট ফিজিশিয়ান, রিজিয়ন স্টকহোম, সুইডেন। আমাদের এই ডেভেলপমেন্ট, সেফটি ডফের ডেভেলপমেন্টের শুরু থেকে আমাদের সাথে আছেন বিভিন্ন গাইডেন্সের পরামর্শ দিয়ে। আমি এখন ডক্টর নেওয়াজকে রিকোয়েস্ট করবো এই ব্যাপারে কিছু বলার জন্য। ডক্টর নেওয়াজ। মিউট করা মনে হয়, শোনা যাচ্ছে না। ইয়েস, হ্যালো। হ্যাঁ, শুনতে পাচ্ছি। হ্যাঁ, ধন্যবাদ সামিউন। প্রথমে আমি সবাইকে আবার অনেক কংগ্রাচুলেশন জানাবো এত সুন্দর একটা প্রজেক্ট দাঁড় করানোর জন্য, এবং সাকসেসফুলি 2টা কোভিড ডেসিগনেটেড হাসপাতালে এটাকে সেট আপ করানোর জন্য, যেটা খুব ভালো মতো কাজ করছে আমার জানা মতে। আমি প্রথম থেকে এটার সাথে আছি, আমি এটার সাথে থাকতে পেরে নিজেকে অনেক গর্বিত মনে করি। আমরাও মাঝে মাঝে নিজেরা আলাপ করি যে আমরা ভবিষ্যৎ কি স্টেপে যাব। তো আমি আশা করব যে এই সফল এবং মহৎ উদ্যোগটা আমরা আরো বড় পর্যায়ে নিয়ে যাব, কারণ বাংলাদেশের প্রেক্ষাপটে আমি যেটা পেপারে বা নিউজে দেখি যে জুন মাসটাকে বলা হচ্ছে যে সবচেয়ে পিক টাইম, এবং দেখা যাচ্ছে আমাদের ডাক্তার সম্প্রদায় যারা, তারা খুব বেশি এফেক্টেড হচ্ছে, এবং আমাদের অনেক প্রফেসর আছেন, আমাদের টিচার আছেন যারা রিসেন্টলি কোভিড আক্রান্ত হয়ে মারা গেছেন। তো আমরা যেন এই মর্টালিটিটাকে একদম শূন্যের কোঠায় নিয়ে আসতে পারি, এবং সেক্ষেত্রে প্রথম এবং পূর্ব শর্ত হলো আমরা ডাক্তাররা যেন ইনফেক্টেড না হই। আমাদের যারা ফ্রন্টলাইনার, শুধু ডাক্তার না, ইভেন হেলথ কেয়ার ওয়ার্কার্স যারা কাজ করতেছে বিভিন্ন কোভিড ডেসিগনেট হাসপাতাল এবং ওয়ার্ড এবং আইসিইউতে, তাদের ডফিং এবং টনিং এর ক্ষেত্রে যে তারা যেন ভাইরাস লোডটা অনেক কমায় দেয়, এই সেফ টু ডফ চেম্বারটা। আমরা এটা নিয়ে ভবিষ্যতে আরো কিছু আমাদের প্রজেক্ট আছে। আমরা মনে হয় আপনারা অলরেডি আলাপ করেছেন যে আমরা কিভাবে এটাকে সার্টিফাইড ওয়েতে প্রজেক্টটাকে আরো সামনের দিকে এগিয়ে নিয়ে যাব। সেক্ষেত্রে আমি মনে করি যে আমরা আরো বেশি হাসপাতালে এই সেফ টু ডফ চেম্বারটাকে এস্টাবলিশ করতে পারবো, যেখানে এই মুহূর্তে অন্যান্য যে চেম্বার গুলো আছে, ডিসইনফেকশন চেম্বার গুলো, যেগুলো লো কস্ট, লেস এফেক্টিভ, যেগুলো সত্যিকার অর্থে কোনো কাজই করে না। হ্যালো, শুনতে পাচ্ছি। শুনতে পাচ্ছেন? হ্যাঁ, শুনতে পাচ্ছি। তো সেই ক্ষেত্রে যারা বাংলাদেশি কর্তব্যরত ডাক্তার আছে, আমি মনে করি তাদের সুচিন্তিত মতামত এবং এক্সপার্টিজ আমরা কাজে লাগাবো, এবং ভবিষ্যতে আমাদের এই প্রজেক্টটাকে আরো বড় আকারে নিয়ে যাব, যাতে করে আবারও বলছি যে কোভিড নিত্যন সংক্রমণের হারকে আমরা একদম শূন্যের কোঠায় নিয়ে আসতে পারি, এবং মর্টালিটিকেও কমায় নিয়ে আসতে পারি। আমি আসলে এখন ডিউটিতে আছি, সো আমি আজকে খুব বেশি কিছু বলবো না। যেটা আবারও বলতে চাই, আমি সবসময় ছিলাম, আছি এবং থাকবো। সবাইকে আবার অনেক শুভেচ্ছা। থ্যাংক ইউ ডক্টর নেওয়াজ।
তো আমি এই প্রেক্ষিতে একটু ছোট্ট করে বলে দিতে চাই যে আমরা আসলে তো এই কাজটা ভলান্টারি ভাবে শুরু করেছিলাম আমাদের বুয়েট 97 ব্যাচ থেকে। তো আমরা আসলে এই কাজটা শুরু করার সময় আমরা চাই নাই যে কোনো হসপিটাল বা কোনো ডক্টরের উপর এটা প্রেশার ফেলুক। তো শুরু থেকেই আমরা স্পন্সরের জন্য চেষ্টা করেছি এবং আমরা প্রথম দুটো হসপিটালকে দিয়েছিলাম মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের স্পন্সরশিপে। হয়তো সামনে নেক্সট দুটো হসপিটালকে আমরা দিব, হয়তো সোনালী ব্যাংক অথবা এবি ব্যাংক, মানে অথবা অন্য কোনো স্পন্সরশিপ আমরা অ্যারেঞ্জ করার চেষ্টা করছি। আর লাস্টলি তো গভর্নমেন্ট আমাদেরকে এন্ডোর্স করার জন্য ধরেন তাদের কাছে যাচ্ছি আমরা, গভর্নমেন্ট হয়তো এন্ডোর্স করবেন আমাদেরকে। তা আমরা এখন জানতে যাচ্ছি আমাদের ডক্টরস যে বন্ধুরা আমাদের সাথে জয়েন করেছেন তাদের মতামত গুলা বা তারা কি চিন্তা করছেন এই সেফটি অফ এটা নিয়ে। তো আমি প্রথমে জানতে চাচ্ছিলাম যে ডক্টর শারমিনের কাছে, যদি উনি অ্যাভেলেবল থাকেন কিছু বলতে পারেন। ডক্টর শারমিন কি আছেন? আমি দেখতে পাচ্ছি না অবশ্য। হ্যালো ডক্টর শারমিন, যদি কিছু বলতে চান একটু আনমিউট করেন প্লিজ। হ্যাঁ, আসসালামু আলাইকুম। আমি ডাক্তার শারমিন নিনমাস থেকে। আমি যেটা বলতে চাই যে এটা আমি শুনেছি, আপনাদের এটা শোনার পর আজকেই আমি আপনার সাথে প্রথম এ ব্যাপারে কথা বলি। তো আপনি যে ব্রোশিওরটা পাঠিয়েছেন, এখন আমাদের যখন জুম মিটিং হয় আমি আমার কমিশনকে এই ব্যাপারে সব জানাবো এবং এই ব্যাপারটা ব্রোশিওর গুলো যদি ওনাদের কাছে দিয়ে যায়, আমাদের চেয়ারম্যান থেকে শুরু করে মেম্বার যারা আছেন, এখন আমাদের কমিশন থেকে যদি এই ব্যাপারে ফিনান্স করে তাহলে তো ভালোই। আর একটা যেটা আছে, যেটা বলতে চাই যে আমাদের কাছে যেসব ওষুধ কোম্পানিরা যারা আছে, যেমন জেনেটা আছে বা রোশ যারা আছে, তাদের কাছে যদি আমরা বলি আমাদের ডাক্তারদের তরফ থেকে, তারা কতটুকু হেল্প করতে পারবে এটা আমি চিন্তা করছি যে একটা কমিশনের মাধ্যমে যেটা সরকারের ইয়ে থেকে আসবে, আর একটা হচ্ছে যে সব ওষুধ কোম্পানি আছে। এখন এই ব্যাপারে অন্য ডাক্তাররা কি বলতে চান, মানে ফিনান্সের ব্যাপারটা কি বলতে চান? সামিউন, আমি একটা জিনিস একটু বলতে চাই, যেহেতু আমাদের ডাক্তার বন্ধুরা আছেন এখানে, যে আপনারা যখন অ্যাপ্রোচ করবেন, আমাদের রিকোয়েস্ট থাকবে অ্যাপ্রোচ করার আপনাদের ম্যানেজমেন্টের কাছে। বাট অ্যাপ্রোচ করার সময় আমাদের এই চেম্বারটার সাথে আপনার এখন অন্যান্য চেম্বারগুলো যে মার্কেটে পাওয়া যাচ্ছে সেটার ডিফারেন্সটা একটু যেন বুঝিয়ে দিতে পারেন। আমাদের উদ্দেশ্য কিন্তু সেটাই। আর আমাদের এটা একদম কমপ্লিটলি একটা ভলান্টারি ওয়ার্ক। হ্যাঁ, এখানে কোনো রকম কোনো কমার্শিয়াল বা অন্য কোনো উদ্দেশ্যে বিজনেস পারপোজে কিন্তু আমাদের এটা করা না। এবং এই ভলান্টারি ওয়ার্ক হওয়ার কারণে এটার যে আপনার অন্যরা হয়তো মনে করতে পারে যে এটা আমরা মার্কেটিং করছি বা আমরা এটা ওখানে এনলিস্ট করতে চাচ্ছি যে আমাদের ব্যবসা করার জন্য বা এটা করার জন্য। এই জিনিসটুকু যেন আপনারা ক্লিয়ারলি আপনাদের বসদেরকে বোঝাতে পারেন বা আপনারা এই ইনফরমেশনটা দিতে পারেন যে ইটস নট এ বিজনেস পারপোজ ওয়ার্ক, ইটস এ ভলান্টারি ওয়ার্ক। এবং এটা ওনারা একটা মহৎ উদ্দেশ্যে আমাদেরকে আমাদের জন্য এই কাজটা করতে চায়। থ্যাংক ইউ। হ্যাঁ, থ্যাংক ইউ। এখন হ্যাঁ, আমরা এটা ঠিক কথা। জি, থ্যাংক ইউ ডক্টর শারমিন। আমরা এখন ডক্টর মঞ্জুরের কাছ থেকে তার মতামত শুনতে চাইবো। উনি এতক্ষণ যে আমাদের সাথে ছিলেন, আমাদের সব কথাগুলো শুনলেন। ডক্টর মঞ্জুরের যদি কোনো কমেন্ট থাকে এটার উপরে। ডক্টর মঞ্জুর এখন মুগদা মেডিকেল হসপিটালে আছেন। ডক্টর মঞ্জুর একটু আনমিউট করেন। হ্যাঁ, শুনতে পাচ্ছেন? জি, শুনতে পাচ্ছেন? হ্যাঁ, শুনতে পাচ্ছি। আচ্ছা, ওকে। At first, thanks for the organizers for taking this great initiative. I say 97 batch of Buet, I think. আপনারা একটা খুব সুন্দর একটা উদ্যোগ নিয়েছেন এবং এর আগে আপনারা যথেষ্ট গ্রাউন্ড ওয়ার্ক করেছেন বলেই আমার মনে হলো আপনাদের সমস্ত ডিসকাশন থেকে। এবং যতটুকু শোনা গেল এবং বোঝা গেল, হোপফুলি ইট উইল ওয়ার্ক। আপনাদের যে উদ্দেশ্য নিয়ে আপনারা এটা করেছেন, আশা করছি যে এটা হয়তো বা কার্যকরী হবে। এখন এটা আসলে কার্যকরী হচ্ছে কি হচ্ছে না, আমার মনে হয় আপনারা তো অলরেডি দুটো হসপিটাল এটা প্রোভাইড করেছেন। সেখান থেকে আপনারা এখান থেকে ফিডব্যাক যে আপনাদের প্রোভাইড করার আগে আপনাদের ইনফেকশনের রেট কেমন ছিল হেলথ কেয়ার ওয়ার্কারদের ভিতরে, এবং এটা প্রোভাইড করার পরে হেলথ কেয়ার ওয়ার্কারদের ভিতরে ইনফেকশন রেট রিডিউস করেছে কিনা, এটা যদি আপনাদের একটা শর্ট স্কেল স্টাডি থাকে, তাহলে আমার মনে হয় আপনাদের এটা প্রমোট করতে আরো সুবিধা হবে। হেলথ ফ্যাসিলিটিস গুলো বা গভর্নমেন্টের উপরের মহলে এরা আরো দ্রুত এটাকে অ্যাকনলেজ করবে। সো আমার মনে হয় যে ছোটখাটো আপনারা কোনো একটা স্টাডি করতে পারেন উইথ হেল্প অফ দা
institutions where you have provided this device? Number one. I'm practically একটা কথা বলছি যে আপনারা যে মিস্ট প্রডিউস করার কথা বলছেন, হচ্ছে যে আমরা মাস্ক যেটা ইউজ করছি এটা কিন্তু আমাদেরকে অ্যাডিকুয়েট অ্যামাউন্টে নাই, সো এটা আমাদেরকে রিইউজ করতে হয় এবং এটা সিডিসি রেকমেন্ডেড যে এক্সটেন্ডেড ইউজ অফ দ্য মাস্কস, রিইউজ অফ দ্য মাস্ক। সো যদি আপনাদের এই মিস্টের ফলে এই মাস্কগুলো ভিজে যায় তাহলে কিন্তু এটা রিইউজ করার ক্যাপাসিটি লুজ করবে, যার ফলে আমার মনে হয় যে আপনারা যখন ইনস্ট্রাকশন থাকবে এটা ইউজ করার জন্য, সেখানে ইনস্ট্রাকশনটাও থাকা উচিত যে পেশেন্ট শুড ওয়্যার নট গগলস, গগলস পরে চোখ প্রোটেক্টেড হবে, ওয়্যার এ ফেস শিল্ড পরে যেন এখানে যায়, তাহলে অ্যাটলিস্ট তার মাস্কটা হয়তো বা প্রোটেক্টেড থাকার চান্স থাকবে। কারণ আমাদেরকে কিন্তু এখন গভর্নমেন্ট থেকে বলে দিছে প্রতিটা মাস্ক রিইউজ করতে হবে এবং এটা আমরা আগে থেকেই করে আসতেছি। এক একটা মাস্ক আমাদেরকে 4 থেকে 5 বার, নট মোর দেন 5 টাইমস, 5 বার রিইউজ করতে হয়। কিন্তু এটা যদি ভিজে যায় ওই মিস্ট দিয়ে, আপনাদের ফগ দিয়ে, তাহলে কিন্তু এটা রিইউজ করার যে ক্রাইটেরিয়া সেটা লুজ করবে। ইজ অ্যান ইম্পর্টেন্ট থিং, আই থিঙ্ক এটা আপনারা একটু মাথায় রাখবেন। আর একটা কথা হচ্ছে যে এই ওয়ার্ড ছাড়াও আমরা মুগদা মেডিকেলে কাজ করছি, এখানে কিছুদিন আগ পর্যন্ত ইনফেকশনের যে রেট ছিল, ইদানিং দেখা যাচ্ছে যে হেলথ কেয়ার ওয়ার্কারদের ভিতরে ইনফেকশনের রেট বেশ বেড়ে গেছে। আই ডোন্ট নো ওয়াই, উই আর সার্চিং যে পিছনে কি কারণ আছে, আমরা খোঁজার চেষ্টা করতেছি ইন কনজাংশন অফ দ্য মাইক্রোবায়োলজিস্ট, প্যাথোলজিস্ট অ্যান্ড ইনফেকশন স্পেশালিস্ট এর সাহায্য নিচ্ছে আমরা কেন এই রেটটা বেড়ে গেছে, এবং ইট ইজ অ্যালার্মিংলি হাই। যার ফলে এবং আমরা দেখলাম যে যারা আইসিইউতে কাজ করছে তাদের মধ্যেও ইনফেকশন রেটটা কম্পারেটিভলি হায়ার। যদিও আমরা আইসিইউতে হেপা ফিল্টার ইউজ করতেছি, আপনারা টেকনিক্যাল পারসন, আপনারা হয়তো আরো ভালো বলতে পারবেন যে হাউ মাচ ইফেক্টিভ দিস হেপা ফিল্টার্স আর। এটা আপনারা এটাও আমাকে মনে একটু আইডিয়া দিতে পারেন, তাহলে আমরা আইসিইউ সেটিং এ অন্য কোনো আমরা কিছু ইউজ করতে পারি কিনা যেটা আমাদের আইসিইউ সেটিং এর ইনফেকশনকে কন্ট্রোল করবে। কারণ আমাদের দেশের সোফার আই নো কোনো আইসিইউ নেগেটিভ প্রেসার ভেন্টিলেশন নাই, হুইচ ইজ ভেরি আইডিয়াল ফর অ্যান আইসিইউ সেটিং। এটা আমাকে ওভারকাম করার জন্য আমরা হেপা ফিল্টার, হাই এফিসিয়েন্সি পিউরিফাইং এয়ার, এটা একটা ফিল্টার আছে, এটা আমরা ইউজ করছি, বাট তারপরেও মনে হচ্ছে না যে এটা খুব বেশি ইফেক্টিভ হচ্ছে। সো ইউ ক্যান পুট ইউর ভ্যালুয়েবল সাজেশনস হিয়ার। মঞ্জু ভাই একটু সময় নিবা, 1 মিনিট? জি জি প্লিজ। আচ্ছা, আমি আরিফ থেকে বলছি ডক্টর। আচ্ছা, আমার একটা কোশ্চেন ছিল, সেটা হচ্ছে হেপা ফিল্টারের কথা যেটা বলছেন, প্রথমে পরেরটাতে আসি। সেটা হচ্ছে নরমালি 0.3 মাইক্রন এফিসিয়েন্সিতে কাজ করে, কিন্তু হেপা ফিল্টার দিয়ে আপনারা আসলে কি করতে চাচ্ছেন? কারণ নেগেটিভ প্রেসার ছাড়া হেপা ফিল্টার দিয়ে তো আসলে আপনার তেমন কোনো লাভ হওয়ার কথা নয়। আপনাদের লজিকটা কি ছিল? মানে কাভাইসে এটা আমি শুনতে পাচ্ছি না, শুনতে পাচ্ছি না, শুনতে পাচ্ছি না মঞ্জুর ভাই। ছিল আমরা টেকনিক্যাল করছে, শুনতে পাচ্ছি না। হ্যাঁ মঞ্জু ভাই এখন বলেন আপনার। হ্যাঁ বললাম যে আইসিইউ থেকে এইটার চাহিদা দেওয়া হয়েছে। হ্যালো আচ্ছা হ্যালো আচ্ছা, এটা একটা গেল, আমি জাস্ট এমনি জেনে নিচ্ছি জিনিসগুলো। আরেকটা কোশ্চেন ছিল, সেটা হচ্ছে মাস্ক রিইউজের ব্যাপারে। তো ইন বিটুইন রিইউজ আপনারা কি মাস্ক গুলোকে কোনো রকম ডিসইনফেক্ট করেন সাম সর্ট অফ না ওয়ে? এটা ডিসইনফেক্ট করা হয় না, এটা সিডিসি রেকমেন্ডেশন হচ্ছে যেটা জাস্ট পেপার ব্যাগে এটা রেখে দিতে হবে। এটা যদি 3 দিন এয়ার ড্রাই করা হয় তাহলেই মোস্ট অফ দ্য ভাইরাসেস এয়ার ড্রাইড হয়ে এটা থাকে না, আর ভাইরাস ইনফেক্টিভিটি থাকে না। এটাই হচ্ছে রেকমেন্ডেশন, যার ফলে আমরা 4টা করে মাস্ক দিচ্ছি। 5th ডেতে সে আবার ফার্স্ট মাস্কটা রিইউজ করতেছে, যেদিন একটা ইউজ করতেছে সেটা একটা পেপার ব্যাগে রেখে দিচ্ছে। সেকেন্ড ডেতে সেকেন্ড ওয়ান, থার্ড ডেতে থার্ড ওয়ান, ফোর্থ ডেতে ফোর্থ ওয়ান, ফিফথ ডেতে আবার ফার্স্ট ওয়ান যেটা সেটা রিইউজ করতেছে। কোনো কেমিক্যাল স্প্রে করা হচ্ছে না, জাস্ট এয়ার ড্রাই করা হচ্ছে আর কিছু। এটা কিন্তু খুব আর্লি একটা স্টাডি ছিল, মানে এখন আসলে কোভিড সিচুয়েশনে 2 মাস অনেক আর্লি। আমি যেহেতু এটা একটা প্রাইভেট মিটিং, আমি একটু একটা এখানে কোনো একটা
টেস্ট সেন্টারের সাথে আলাপ করছিলাম, তো ওরা আমাকে যেটা বললো যে আপনার ইভেন 4-5 দিন 6-7 দিন পরেও ফিল্টার পেপারে তারা ভেরি হাই প্রেজেন্স অফ করোনা ভাইরাস তারা পায়। সো আপনারা ওইটাও কিন্তু একটু দেখতে পারেন যে আসলে বিষয়টা মানে কি হচ্ছে। এটার ব্যাপারেও কিছু স্টাডি হয়েছে, সেখানে বলা হয়েছে যে ওখানে ভাইরাল আরএনএ প্রেজেন্স থাকে, জি, but there are not live virus. Presence of viral RNA doesn't indicate that are live viruses. ওখানে মানে ডিএনএ দ্যাট ভাইরাস। আচ্ছা ঠিক আছে, না বুঝতে পেরেছি। হ্যাঁ, থ্যাংক ইউ মঞ্জু ভাই। সেটাই, এটা ভালো একটা ইনপুট আমরা পেলাম। ফেস শিল্ডটাকে আমরা হয়তো আমাদের গাইডলাইনের মধ্যে তাহলে এটা ইউজ করার কথা বলে অ্যাড করতে পারবো। তো আমরা এখন শেখ রাসেল গ্যাস্ট্রোলিভারের ডক্টর আমিনুল ইসলাম, ডক্টর আমিনুল কি আছেন? জি, আপনার সামিন ভাই। কোনো মতামত? জি ডক্টর আমিনুল। আচ্ছা, সামিন ভাই এবং হচ্ছে বুয়েটের 97 ব্যাচ যাযাবর, এতে সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমাকে এই জায়গায় ইনক্লুড করার জন্য। এবং আমি আসলে প্রথম থেকেই পুরো জিনিসটা অনেক বেশি এনজয় করতেছিলাম, যে অনেক কিছু শিখতে পারছি ডিসইনফেক্টেড চেম্বার বা পুরো এটার কার্যক্রম সম্বন্ধে যেটা বললেন। তো আমাদের দেশে যেটা হয় আসলে, আপনারা যেটা একমাত্র আপনাদেরকে শুনে বুঝতে পারলাম যে হ্যাঁ, এটা অ্যাকর্ডিং টু সিডিসি গাইডলাইন প্রোটোকল এবং কিভাবে কারা ব্যবহার করবে একটা সম্পূর্ণ দিক নির্দেশনা সঠিকভাবে দেয়া আছে। দ্বিতীয় যে ব্যাপারটা আসলে খুব ভালো একটা উদ্যোগ ছিল ডিসইনফেক্টেন্ট চেম্বার, কিন্তু আমাদের দেশে যথারীতি 50,000 টাকা দামের ডিসইনফেক্টেন্ট চেম্বার, যেটা আরএফএল কোম্পানি অলরেডি মার্কেটিং করে ফেলছে এবং ওটা নিয়ে ব্যবসা করতেছে, যদিও এটা ওরা গাইডলাইন টাইডলাইন কিছুই জানা। এর আগেও আরএফএল মাস্ক নিয়েও ব্যবসা করছে এবং ইয়ে নিয়েও ব্যবসা করছে। এটা বড় বড় কোম্পানি সবাই করে। এখন কোয়ালিটি নিয়ে কোয়েশ্চেন হচ্ছে যে আপনাদের এই যে একটা মহৎ উদ্যোগ, এটাকে আপনি মার্কেটিং করার ব্যাপারটা। সামিন ভাই শুনতে পাচ্ছেন? হ্যাঁ শুনতে পাচ্ছি, বলো। আচ্ছা, আমার খুব ব্যক্তিগত ইয়ে হচ্ছে, ধরেন আপনার মার্কেটিং করতে গেলে পলিসি মেকিং যারা, তাদের কাছে যাওয়ার ব্যাপারটা থাকে। আপনার যত মহৎ উদ্যোগী হোক, ওটা শেষ পর্যন্ত যদি আপনি মার্কেটে মানে প্রোভাইড করতে না পারেন কাউকে, তাহলে সে আসলে ওটা মানুষের কাছে পৌঁছালো না, সুযোগটা পেল না। সেই ক্ষেত্রে মানে আমি এজ এ আরএস আমি যেটা দেখছি যে কোনো একটা প্রসিডিউরে যখন একটা হসপিটাল কোনো কিছু কিনতে যায়, হসপিটালের একটা টেন্ডার প্রক্রিয়ার মধ্যে দিয়ে যেতে হয় এবং এটা একটা কোম্পানির কাছ থেকে নিতে হয় এবং ওই কোম্পানির একটা নির্দিষ্ট কত দিন যাবত তারা এই ধরনের টেন্ডার প্রক্রিয়ার সাথে জড়িত, তাদের ব্যাংক ব্যালেন্স সবকিছু একটা ইয়ে লাগে। হঠাৎ করে ধরেন একটা গ্রুপ এসে বললো যে হ্যাঁ আমার কোয়ালিটি প্রোডাক্ট, আমি বুঝতেছি আপনারা সবকিছুই ভালো, কিন্তু হসপিটালের পক্ষে এটা হুট করে টাকা দিয়ে কিনা একটা 4-5 লাখ টাকার জিনিস বা যেটাই বলি আমি অ্যামাউন্টটা পরে ঠিক করে, এটা পসিবল হয় না কখনো। তো আপনার প্রোডাক্টটা অনেক ভালো, কিন্তু এটা যাওয়ার জন্য দুইটা জিনিস, একটা হচ্ছে গিয়ে পলিসি মেকিং, যেমন প্রফেসর ইকবাল আহসান স্যার বললেন, বা আমাদের ডিজি হেলথ বা আমাদের মন্ত্রণালয়, এই 3 গ্রুপের কেউ আপনাকে খুব হেল্প করতে পারবে। আর দ্বিতীয়ত হচ্ছে গিয়ে প্রোডাক্টটা আমার মনে হয় যে সবাইকে সার্ভিস বা গভর্নমেন্টের প্রসিডিউর আনার জন্য কোনো একটা বড় কোম্পানির কাছে যারা এই হেলথের বা টেন্ডার প্রক্রিয়ার সাথে জড়িত, তাদের হেল্প লাগবে। আমার খুবই পার্সোনাল ওপিনিয়ন, আপনার এটা আরো অনেক ভালো হয়তো বা করতে পারবেন। আর সত্যি আপনাদের উদ্যোগ এটা অনেক মহৎ উদ্যোগ, অনেক প্রশংসার যোগ্য এবং এজন্য অবশ্যই অনেক অনেক ধন্যবাদ প্রাপ্ত। আর আসলে খুব ভালো একটা শুনলাম। আর আরেকটা জিনিস আমার কাছে যেটা বলতে চাই, যেমন ডক্টর মঞ্জুর স্যার উনি একটা বললেন যে মাস্কের ব্যাপারটা নিয়ে বলতেছিলেন, আমি একটু ছোট করে আমার কাছে মনে হয় যে হ্যাঁ, আমরা অনেকেই কিন্তু এখন মাস্ক ডবল মাস্ক করি। তো সেক্ষেত্রে অনেকেই ওভার প্রোটেকশনের জন্য N95 এর উপরে একটা KN95 বা একটা সার্জিক্যাল মাস্ক পরে। আমার মনে হয় একটা N95 এর উপরে সার্জিক্যাল মাস্ক পরলে সেই যে ড্রপলেট এবং সেটা ভিজে যাওয়া বা পরবর্তী রিউজ করা, সেই সমস্যাটা কাটায় উঠতে পারবে, উনি সেই সার্জিক্যাল মাস্কটা ফেলে দিলে হয়। তো উনি N95টা সেক্ষেত্রে করতে পারেন, ওটা আর ভিজলো না। আরেকটা HEPA ফিল্টার ইয়ার ব্যাপারে কথা হচ্ছে, এগুলো স্পেশালি আইসিইউ বা ডিভাইস, ওটা আসলে যাই হোক বিশেষজ্ঞ আছে সামনে আস্তে আস্তে, এত বড় জিনিস এখনই এটার সাথে তাহলে ডিসইনফেক্টেন্ট চেম্বার মনে হয় মিক্স আপ হয়ে যাবে, আমরা কোনো সঠিক সমাধানে পৌঁছতে পারবো না। আপাতত ডিসইনফেক্টেন্ট চেম্বারটা দেখি। তো শামীম ভাই, শর্টেই শেষ করতে চাই, আপনাদের অনেক অনেক ধন্যবাদ দিয়ে, আর অনেক কিছু মূল্যবান শোনার আশায় থাকি, সেটাই ভালো। ধন্যবাদ আপনাদেরকে সবাই। থ্যাংক ইউ ডক্টর আমিনুল। এটা আমরা শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার থেকে শুনলাম। এখন আমাদের 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 আরেকজন গেস্ট বাকি আছেন, ডক্টর মারুফ। ডক্টর মারুফ কিছু কি আমাদের গেস্ট কিছু বলবেন এটা নিয়ে? হ্যালো ওভি, শোনা যাচ্ছে?
আনমিউট করতে হবে। হ্যালো, হ্যাঁ, এখন শোনা যাচ্ছে, শোনা যাচ্ছে। জি আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম। আসলে আমাকে আর হচ্ছে সুযোগ দেওয়ার জন্য আরো বেশি আপনাদের সবাইকে ধন্যবাদ। আমার এক্সপেরিয়েন্স শেয়ার করতে পারবো কিছুটা। তো প্রথম থেকে সবাই আসলে সবকিছু অনেক কিছু বলে ফেলছে, আমি মনে করি যে অলমোস্ট সবকিছু কভার হয়ে গেছে। তো আমি কিছু কিছু জিনিস আসলে অ্যাড করতে চাচ্ছি, সেটা হচ্ছে ফার্স্ট অফ অল তো ডেফিনেটলি আপনাদেরকে ধন্যবাদ যে আপনি আমাদের হসপিটালে এই ধরনের একটা উদ্যোগ নেওয়ার জন্য। কিন্তু কিছু কিছু জিনিস আসলে যে সমস্যাগুলো আমরা কাজ করতে গিয়ে ফিল করতেছি, সেটা হচ্ছে যে আমাদের ডক্টরদের ভিতরে ল্যাক অফ নলেজ। এই জিনিসটা আসলে নলেজ অ্যাবাউট হতেছে এই টনিং, ডফিং এন্ড আদার্স থিংস। আর এই পিপি রিলেটেড যে ইস্যুস গুলো আছে এই ব্যাপারে হচ্ছে আমরা আসলে অ্যাওয়ার্ড ছিলাম আরো আগে থেকেই, কারণ আমাদের এখানে আমি ট্রেইন ফর এবুলা আউটব্রেক। আর আমাদের হসপিটাল হচ্ছে যেহেতু এবুলা আউটব্রেকের সময়ও কিছুটা প্রিপেয়ার ছিল, নট ফুললি। সো উই নিউ যে এখানে আমাদের বিভিন্ন জিনিস নিয়ে আসলে প্রিপেয়ার থাকতে হবে। এখন যেটা হচ্ছে যে এবুলা এই আউটব্রেক তো ওই সময় হয়নি। এখন যেটা হচ্ছে যে কিছু কিছু ইনফরমেশন আসলে আমরা আসলে মিডিয়া হাইপের কারণে যে কিছু ইনফরমেশন, আমাদের মিথ্যা ইনফরমেশন আমরা পাচ্ছি। প্রথম কথা হচ্ছে যে এই যে ডিসইনফেকশন টানেল নিয়ে কিন্তু আপনারা এখন যেটা দেখছেন সেটা হচ্ছে যে সরকারিভাবে উল্টা আরো এটাকে ডিমোরালাইজ করার চেষ্টা চলতেছে। সো কিন্তু এটা আমরা ফিল করতেছি দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। এখন ডিসইনফেক্টেন্ট টানেলের ডিসইনফেক্টেন্টটা কি ইউজ হবে, দ্যাট ইজ ভেরি ক্রুশিয়াল থিং। ইনিশিয়ালি মানে এটা ইউজ করা হইতো হচ্ছে ব্লিচ ওয়াটার। হ্যাঁ, তা এখন এই ব্লিচ ওয়াটারের আইডিয়াটা আসলে কোনো মেডিকেল পার্সন দেয়নি। এটা অ্যাকচুয়ালি আসছিল হচ্ছে সিএমএইচ এর ডক্টরদের থেকে। ইভেন এই আইডিয়াটা আমাদের ডিরেক্টর স্যারও নিচে হতেছে আমাদের সিএমএইচ থেকে। পরবর্তীতে এটা ডিসেমিনেট করে যায় অল ওভার বাংলাদেশ। কিন্তু এটা পরবর্তীতে আমরা তো এটা একটা কমন জিনিস যে হচ্ছে ব্লিচ ওয়াটার যদি আপনার গায়ে লাগে, আপনার ক্লোথে লাগে, সেটা ব্লিচিং হইতে থাকবে, মানে ব্লিচ ইফেক্টটা থাকবে। তো পরবর্তীতে এটা চেঞ্জ করে আসলে সোপ ওয়াটার আর একটা স্পেশাল আয়োডিন একটা সলিউশন করানোর একটা প্ল্যান চলে, কিন্তু সেটাও আসলে খুব বেশি করেনি। তো পরবর্তীতে এখন স্পেশাল ডিসইনফেক্টেন্ট করা হচ্ছে। তো রিসেন্ট সিঙ্গাপুরি কিছু স্টাডি দেখলাম, সিঙ্গাপুর থেকেই মোটামুটি সিঙ্গাপুর চায়না থেকে আসলে ডিসইনফেক্টেন্টের হচ্ছে শুরু, যে হতেছে যে কিভাবে এই ডিসইনফেক্টেন্ট গুলো আমরা করব না করব। তো ওনারা এখন আসলে প্রিফার করতেছে হচ্ছে ইথাইল অ্যালকোহল অথবা আইসোপ্রোপাইল অ্যালকোহল 70%, এবং যদি না হয় তাহলে দ্যাট উইল বি ফুড গ্রেড। তা এখন ঘটনা হলো যে ফুড গ্রেড অ্যালকোহল তো আমি আসলে দিয়ে প্রোভাইড করে আমি বাজেটে কাভার করতে পারবো না। সো উই হ্যাভ টু থিঙ্ক অ্যাবাউট ডিফারেন্ট অপশনস। এখন পারক্সাইডের কথা যেটা বলতেছেন, পারক্সাইড হতেছে মেইনলি হচ্ছে যে ঝামেলা হচ্ছে সেটা হচ্ছে যে এটা আপনার আমাদের ফিল্টার যেটা আছে, এই N95 মাস্কের যেটা ফিল্টার আছে, হেপা ফিল্টারের একটা পেপার থাকে, এটা হচ্ছে আয়োনাইজড পেপার। যদি পারক্সাইড এর সাথে রিঅ্যাক্ট করে দ্যাট উইল হতেছে ওর ফাংশন হতেছে ওটাকে করে ফেলবে, ডিম করে ফেলবে। সো আলটিমেটলি দিস উইল হ্যাভ নেগেটিভ ইম্প্যাক্ট অন আওয়ার মাস্ক, যেহেতু আমাদের রিইউজেবল মাস্ক ইউজ করতে হচ্ছে। আমাদের আরেক ভাই বলছেন, আমি স্পেসিফিক নামটা মনে নেই, উনি বলছেন যে সার্জিক্যাল মাস্ক ইউজ করার জন্য দ্যাট ইজ এ ভেরি গুড অপশন, ফেস শিল্ডও গুড অপশন। কিন্তু সবকিছুর মূলে আমাদের যেটা সমস্যা হচ্ছে যে রিইউজেবল মাস্কের ক্ষেত্রে, কারণ আমরা ডাক্তারদের যারা আছি কতদিন এফোর্ড করতে পারবো জানি না, বাট উই আর ট্রাইং টু বাই আওয়ার ইকুইপমেন্টস। কিন্তু যেটা সমস্যা হচ্ছে রিইউজেবল জিনিসপত্র গুলোর কারণেই হচ্ছে মেইন সমস্যাগুলো হয়ে দাঁড়াচ্ছে। এখন ডিসইনফেক্টেন্ট টানেলের ব্যাপারে আমাদের মাঝখানে যেটা হচ্ছে যে আমাদের হসপিটালের ডনিং, ডফিং এর ক্ষেত্রে, ডনিং এ তো সমস্যা নাই, আমি বাসা থেকেও ডনিং করে যেতে পারি, কিন্তু ডফিং এর ক্ষেত্রে মেইন ইনফেক্টেড এর চান্স যেটা বাড়তেছে সেটা হচ্ছে স্প্রেয়ারও একটা ফ্যাক্টর। কিন্তু ওই যে যেটা বললেন আমাদের আরেক ভাই, যে হচ্ছে উই হ্যাভ টু হ্যাভ স্পেসিফিক একটা মানে স্টাডি। আপনারা দেখছেন কিনা জানি না, WHO রিসেন্ট হচ্ছে হাইড্রোক্সিক্লোরোকুইন নিয়ে WHO মানে একটা দায়িত্বহীনতার পরিচয় দিছে অ্যাবাউট দ্য স্টাডি এন্ড অ্যানালাইসিস, যে তারা হচ্ছে একটা মানে বেসলেস একটা স্টাডি ফার্মের রিসার্চ কে তারা আসলে গুরুত্ব দিতে গিয়ে এই জিনিসটা আসলে মেস আপ করে ফেলছে। সো আমার মনে হয় যে এখন আসলে কোন ধরনের কথা বলার আগে আমাদের একটা স্টাডি রাখা, জাস্ট সিম্পল মানে আউটকাম বেসিস এর একটা স্টাডি রাখলে আপনার মনে হয় যে এটা দিস উইল বি ভেরি মাচ ইফেক্টিভ। ফার্স্ট থিং। সেকেন্ড থিং হচ্ছে যে আমাদের যে ডনিং, ডফিং এর মেইন যেটা দরকার সেটা হচ্ছে, আমি যেটা পার্সোনালি করি আমাদের হসপিটালে, আমি মানে
ডিরেক্টর স্যারের কাছ থেকে মানে কোন রকম আমরা একটু চাপ দিয়েই স্যারকে আমরা বাধ্য করছি যে আমাদের কেবিন ব্লকের কয়েকটা রুম আমাদের জন্য রেখে দেওয়া, যাতে আমরা ডফিং করার সাথে সাথে গোসল করতে পারি। এই শাওয়ার নেওয়াটাও হচ্ছে আমি মনে করি যে পার্ট অফ হচ্ছে আমাদের ইসের, কারণ এখন পর্যন্ত আমাদের যারা ডক্টর আছে মানে অ্যাটলিস্ট যারা কিছুটা চেষ্টা করি হচ্ছে সেফ থাকার জন্য, তারা এই মানে শাওয়ারটা নেওয়ার ব্যাপারে হচ্ছে আমরা বেশ কনসার্ন। কিন্তু উই ডোন্ট নো যে উইন্টার পর্যন্ত যদি ভাইরাস থাকে তখন আমাদের কি অবস্থা হবে, কারণ আমাদের হাইপোথেটিক্যালি বলে যে হচ্ছে চায়না বা আমেরিকা বা ইউরোপে যখন হয়েছিল তখন তাদের এভারেজ টেম্পারেচার ওয়াজ লো। এটা আসলে টেম্পারেচারের ইফেক্টটা হচ্ছে হাইজিনের হ্যাবিটের উপরে পড়ছে। ওদের ওখানে তো গোসল করার টেন্ডেন্সি এমনিও কম, যেটা আমাদের এই সাবকন্টিনেন্টে আসলে বেশি, যে কারণে হচ্ছে আমাদের ইনফেকশন রেট কিছুটা হাইপোথেটিক্যালি কিছুটা আমি মনে করি যে আমাদের এখানে কম। তো এখন মানে যে পয়েন্ট গুলো সবগুলোই অলরেডি বলা হয়ে গেছে, তারপরেও আমি আসলে অ্যাড করতে চাই ডিসইনফেক্টেন্টের যে কেমিক্যাল, এটা লাস্ট যেটা সিঙ্গাপুরের স্টাডি, ওইটা একটু আমার মনে হয় রিভিউ করার দরকার আছে। আর যেহেতু আমরা ফেস শিল্ডের কথা অলরেডি বলে দিচ্ছে, তো ফেস শিল্ড আমাদের যাতে হতেছে রিইউজেবল ফেস শিল্ড না দেওয়া হয়, এটা একটা গাইডলাইন করা। আর হতেছে পিপি যেটা করার কথা, যে পিপি আমরা যে ওখানেই, কারণ আমি ডিসইনফেক্টেন্ট চেম্বার থেকে বের হওয়ার পরে আমার গা থেকে তো সেটা গড়ায় পড়তে থাকবে, সেটা নিউট্রাল আরএনএ হোক বা হচ্ছে সেটা ভাইরাস হোক। তো ওই কাছাকাছি আমাদের ডফিং করে সাথে একটা শাওয়ারের ব্যবস্থা, এই ইনফ্রাস্ট্রাকচারাল ডেভেলপমেন্টটা খুবই জরুরি, যেটা আমরা আসলে নিজেরা করার চেষ্টা করতেছি। কয়েকটা ওয়ার্ডে হয়েছে কিন্তু সবগুলোতে হয় না। যেরকম কুয়েত মূর্তির একটা বড় সমস্যা হয়েছে যে কুয়েত মূর্তিতে আমি প্রথম দিকে, যদিও তারা কেউ ইনফেক্টেড হন নাই, কিন্তু তারপরেও যেটা শুনতে হয়েছে যে ওনাদের কোনো ডফিং রুম নাই। সো দ্যাট ওয়াজ ভেরি মাচ শকিং ফর আস যখন আমরা শুনছি, মানে এবং দুঃখ লাগছে যে একটা কুয়েত মূর্তি হচ্ছে ফার্স্ট হসপিটাল। আমাদের আগেও আমরা তো ছিলাম হচ্ছে ট্রায়াল হিসেবে, বাট দে ওয়ার দ্য ফার্স্ট হসপিটাল যারা হচ্ছে কোভিড অ্যাডমিশন দিছে। তো সো তারা যদি এই ফ্যাসিলিটিটা না পায়, দ্যাট ওয়াজ আসলে আমার কাছে মনে হয় যে এটা খুবই টেনশনের কারণ। সো শুধু ডফিং এর ক্ষেত্রে হতেছে ডিসইনফেক্টেন্ট টানেলের সাথে আমার কাছে মনে হয় যে একটা এই শাওয়ারের ব্যবস্থা থাকা উইথ মানে একদম পিওর, একদম এই এটি গোসল টোসল করে নতুন একটা ড্রেস পরে দে উইল গেট ব্যাক টু দেয়ার ওয়ার্ক মানে হোম। সো আমার মনে হয় এই পয়েন্টটা একটু যদি অ্যাড করা যায়, আমার মনে হয় দিস উইল বি বেটার। সো এই থ্যাংক আমার ইউ। এক্সপেরিয়েন্স থেকে আসলে এটাই হচ্ছে ছোট একটা হচ্ছে আসলে সাজেশন। থ্যাংক ইউ ডক্টর অভি, আমার খুবই আসলে ভ্যালুয়েবল কিছু ইনপুটস পেলাম গেট ফ্রম দ্য ফিল্ড। ডক্টর মনজুরেরও খুব ভালো সাজেশন ছিল, ডক্টর আমিনুলও খুব সুন্দর সাজেশন দিয়েছেন যে সেকেন্ড একটা মাস্ক ইউজ করার জন্য। আমরা এগুলো আসলে সবকিছুই আসলে এটা দরকার ছিল। আসলে এই সেশনটা খুবই হেল্পফুল হলো আমাদের জন্য এই ডেভেলপমেন্টটাকে আরো আরো মানে সুন্দরভাবে করার জন্য, স্পেসিফিক করার জন্য। তো আমি এখন ফ্লোরটা আসলে ওপেন করে দিতে চাচ্ছি, যে সবাই ওপেন, কারো যদি কিছু বলার বাকি থেকে থাকে প্লিজ আপনারা বলতে পারেন। তারপরে ডক্টর তৌফিক আপনি এটা ক্লোজিং টানবেন সবার মতামতকে নিয়ে। থ্যাংক ইউ। কারো কিছু বলার আছে ইন অ্যাডিশন টু দা? আচ্ছা, আমার একটা প্রশ্ন ছিল, সেটা হচ্ছে যে এই যে মানে জি। আমরা ওখানে চেম্বার থেকে বের হলাম, তারপরে যেটা খুললাম, খোলার পরে এই পিপিটাকে কি আবার ওয়াটারের মধ্যে দিয়ে ডিসইনফেক্ট করা তো দরকার নাই, জাস্ট ওখান থেকেই তো ওইটা হয়ে যাবে? জি ডক্টর শামিন, আপনি সুন্দর একটা কথা হ্যালো? বলেছেন, কিন্তু ব্যাপারটা হচ্ছে কি আপনার এই পয়েন্ট আমরা শুনেছি, কিন্তু যেটা হচ্ছে আপনার এইটা 100% ডিসইনফেক্ট হচ্ছে এটা আমরা কখনোই বলছি না বা বলতে পারি না আসলে। হয়তো এটা আপনার 90% হতে পারে, 95% হতে পারে, 80% হতে পারে। সো দেয়ার ইজ অলওয়েজ বি এ চান্স যে ওই পিপিটা আবার ইউজ করতে গেলে আপনাকে সেই প্রোটোকলটা ফলো করতেই হবে। আমরা হ্যাঁ, যেটা সেটা করছি আমাদের এই চেম্বারটার পারপাসটা হচ্ছে যে আপনার রিস্কটাকে কমায় দেওয়া আর কি, যে ডপিং করার সময় যে রিস্ক অফ এক্সপোজার আপনার থাকে ওইটা জাস্ট কমায় দেওয়ার জন্য আমাদের এই চেষ্টাটা আর কি। আমি বলবো সেকেন্ড টাইম ওইটাকে ফুললি আবার ডিসইনফেক্টেন্ট করা, অর্থাৎ একটা যে কোনো ডিসইনফেক্ট, সেটা হাইড্রোজেন পারঅক্সাইড 3% সলিউশনে কিছু সময় যদি আপনি ভিজিয়ে রাখেন, তাহলে ইউ ক্যান বি অ্যাসিওর যে এটা 100% হলো। কারণ আমাদের এখানে একটা টাইমটা একটা কম দিতে পারছি। সেকেন্ড হচ্ছে স্প্রে সিস্টেমে আমরা আশা করছি স্প্রে সিস্টেমটা 100% কভার করছে, বাট তারপরেও কোথাও একটু গ্যাপ থাকতে পারে। হ্যাঁ, 100% স্প্রে সিস্টেমে কভার করতে একটু গ্যাপ থাকতে পারে। সেই কারণে আপনি যখন আপনার রিস্কটা কমে গেল, দেন আপনি ওটাকে যদি ফার্দার আরেকটা স্টেপ আপনি হাইড্রোজেন পারঅক্সাইড 3% সলিউশনে
সেম সলিউশনে যদি আপনি 5 মিনিটসের মতো এটাকে ভিজিয়ে রাখেন, তারপর এটাকে যদি আবার ইউজ করেন, ইট ইজ 100% মানে ডিসইনফেক্টেড ফর শিওর। রাইট, হ্যাঁ ওকে। এটাই। আমি আসলে আসলে আরেকটা একটু আমাদের অ্যাড করতে চাই। হ্যাঁ বলেন। হ্যাঁ, আমি যেটা অ্যাড করতে চাচ্ছি সেটা হচ্ছে যে আমাদের যেটা এখন যেটা বলা হচ্ছে যে আমাদের এগুলোর সময় যে ট্রেনিংটা ছিল সেটার পরে যে ট্রেনিংটা দিচ্ছে সেটা সেম ট্রেনিং। সো বলা হচ্ছে যে এভরি টাইম আমি যে ডফিং করার পরে যে মানে হ্যাজার্ড ব্যাগে যে আমি রাখবো, মানে সেটা আমার ইসের থেকে হোক যাই হোক ওইটার ভেতরে আবার স্প্রে করার নিয়ম। মানে এটা হচ্ছে স্ট্যান্ডার্ড ওদের এসওপি এইভাবে দেওয়া আছে যে আমি যখনই যেটা যেখানে রাখবো, ইভেন আমি গ্লাভস খুলতেছি তারপরে আমার স্যানিটাইজার ইউজ করতে হবে, সাথে হচ্ছে আবার আমার যেটা যেখানে ফেলবো সেটার উপরে হচ্ছে ব্লিচ ওয়াটার, তখন আমি ব্লিচ ওয়াটার দিতে পারি কারণ তখন তো এটা আমার বডির কোনো সংস্পর্শে নাই। তো ওইখানে ব্লিচ ওয়াটার দিয়েই করতে হবে। এখন আমি যেটা আসলে অ্যাড করতে যাচ্ছি যে এই জিনিসটা পারঅক্সাইডের সাথে কি কোনো ধরনের কোনো কালারের কোনো থাকে কিনা, কোনো রিয়াকশন থাকে কিনা, এখানে যারা ভাইয়ারা আছেন আমার মনে হয় দে ক্যান গিভ আস দ্য আইডিয়া, বিকজ আমি ওরিড অ্যাবাউট দ্য রিইউজ অফ দিস পিপিস। আমরা ওয়ান টাইম পিপি গুলো আমরা খুলে ফেলে দিচ্ছি, বাট সাম পিপল আর কালেক্টিং দিস থিং, আর ওরা নিয়ে লোকাল মার্কেটে তারা খুব কম দামে সেই পিপি গুলো বিক্রি করার চেষ্টা করতেছে। লিক্স আসছে, মানে কোনো না কোনো জায়গা থেকে এই জিনিসগুলো যাচ্ছে। তো এটা কি কোনোভাবে এরকম করা যায় যে আমি কোনো পারঅক্সাইডের সাথে কোনো কালার ডিকালারাইজেশন এজেন্ট বা কোনো একটা কালার ইউজ করলাম লাল বা সবুজ, যেটা আমি ওখানে দেওয়ার সাথে সাথে পিপিটা এইভাবে কালার্ড হয়ে গেল, যাতে এটা মার্কিং থাকলো যে পরবর্তীতে এটা রংটা উঠবে না, এটা পরবর্তীতে হচ্ছে লোকাল মার্কেটে এটা সেল করতে পারবে না। কারণ অনেক সময় দেখা যায় যে আমাদের প্রিজম নামে একটা অর্গানাইজেশন, তারা আমাদের এখান থেকে হসপিটাল ওয়েস্ট গুলো নিয়ে চলে যায়, দে ইনসারেট দিস থিং। নেওয়ার সময়টাতেই আমাদের এখান থেকে হচ্ছে কিনা জানি না, বাট সামহাও কোনো হসপিটাল থেকে এই পিপি গুলা লিক করতেছে, মানে এই হ্যাজার্ড ব্যাগ থেকে। তো এইটাও একটু মাথায় রেখে যদি মানে ডিসইনফেক্টেন্টটা যদি করা যায়, মানে ডিসইনফেক্টেন্ট সলিউশন। না, এটা সো তো আপনাদের একটু রবি আইডিয়া তো চাচ্ছিলাম। একটা খুব ডেঞ্জারাস পয়েন্ট আমাদেরকে রেজ করলো। আমরা তো আসলে এই ফ্ল্যাগটা চিন্তাই করিনি বা জানতামই না যে এই ইউজ করা পিপি আবার ক্লিন করে মার্কেটে সেকেন্ড হ্যান্ড বিক্রি করা, মানে আসলে বাংলাদেশে আমাদের কি এখানে সম্ভব হতে পারে আমি বলার নাই। এখানে অ্যাকচুয়ালি হাইড্রোজেন কিন্তু ও পারঅক্সাইড যেটা কিন্তু বললো যে কালারিং একটা কটন, এজেন্টকে ইউজ করার জন্য কোনোভাবে, কিন্তু সাইমন এটা ভালো বলতে পারবে যে অ্যাজ এ কেমিক্যাল ইঞ্জিনিয়ার ইজ ইট পসিবল আমি আর একটু কিভাবে অ্যাড করা করি যেতে পারে। এখানে তাহলে। সামি, প্লিজ। হ্যাঁ 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 বল। একটা এটা তো মেডিকেল ওয়েস্ট ম্যানেজমেন্ট তো বাংলাদেশে এটা একটা চিরাচরিত কনসার্ন, এতে তো কোনো সন্দেহ নাই। এবং মার্কেটে আনঅথরাইজড এবং এই ধরনের অ্যাক্টিভিটি আছে যেগুলো কাইন্ড অফ ক্রাইমের সমতুল্য বলেই আমি মনে করি। যে মেডিকেল ওয়েস্ট এটা বিভিন্ন হসপিটাল থেকে, সরকারি বেসরকারি সব হসপিটাল থেকে এই ঘটনাগুলো ঘটতেছে। এখন ডিপেন্ড করে ইনফেকশাস ওয়েস্ট কিন্তু আমার ল্যান্ডফিলে এবং এই ডাম্পস্টারে কিন্তু জড়ো হচ্ছেই। সো এই প্রবলেমটা ইটস এক্সিস্টিং। কোভিড সিচুয়েশনে তো আরো বেশি এটা প্রোনাউন্সড, বাট ডেফিনেটলি অ্যাড্রেস করতে হবে, এতে কোনো সন্দেহ নেই। তবে হসপিটালের একটা দায় দায়িত্ব আছে এখানে, যে এই ডফিং এর পরে এই ওয়েস্টটা তারা কিভাবে মানে ওই প্রিজমের হাতে তুলে দেওয়ার আগে বা এটা আনঅথরাইজড ওয়েতে কালেক্ট করার আগে তাদের কিন্তু একটা টেম্পোরারি স্টোরেজ এটার ব্যবস্থা করার কথা, এবং প্রত্যেক হসপিটালে এই ফ্যাসিলিটিসটা থাকতে হবে। ইট ইজ রেকমেন্ডেড, WHO রেকমেন্ডেড, এবং এই মেডিকেল ওয়েস্ট ম্যানেজমেন্ট প্র্যাকটিসে যে সিডিসি বা হোয়াট এভার গাইডলাইন্স আছে এখানেও এটা বলা আছে যে হসপিটাল ওয়েস্টের যদি আমরা থার্ড পার্টিকে তুলে দিতে যাই তার আগে হসপিটালকে কিছু প্রসেসিং করতে হবে। মানে যদি সে এটা আউট হাউস ট্রিটমেন্টে এটা সে কন্ট্রাক্ট আউট করে, এবং সেই ক্ষেত্রে বলা আছে, এবং এই কোভিড এর জন্য স্পেশাল সিডিসি রেকমেন্ডেশন আছে যে এই যে পিপি, শুধু পিপি না, গ্লাভস এন্ড আদার থিংস যেগুলো আছে এইগুলোকে কিন্তু একটা স্পেসিফিক প্রোটোকল আছে এগুলোকে করার জন্য। তাদের হাতে তুলে দেওয়ার আগে একটা জায়গায় এটা মানে প্যাকেট করে ওইখানে 7 days or 1 week রেখে দিতে হবে, তারপর তাকে দিতে হবে আর কি। হ্যাঁ, সাথে সাথে দিলে তো এগুলো ভাইরাল লোডটা ওই অবস্থায় চলে যাবে। সো এই প্রোটোকল গুলো হসপিটালকে মেনটেন করতে হবে, এটা হসপিটালের রেসপন্সিবিলিটি। এটা এখানে প্রিজম বা অন্য কাউকে আসলে দোষ দিলে একটু মুশকিল আছে, ওখানে ওইটা ডাউন দ্য লাইন এটা ম্যানেজ করা যাবে না। আরেকটা কথা উঠে আসছে যে এই
এই ডিসইনফেকশন টানেলের একটা স্টিগমা তৈরি হয়ে গিয়েছে। এটা মূলত আসছে যে আমরা পাবলিক প্লেসে এটা অহরহ ব্যবহারের কারণে। মূলত প্র্যাকটিসটা শুরু হয়েছে আমি কোরিয়াতে দেখেছি, ইন্ডিয়াতেও বেশ কয়েকটা জায়গায় এটা প্র্যাকটিস হয়েছে, কিন্তু মানে এটাও আমরা জানি যে ইন্ডিয়াতে ওইসব যেসব স্টেটে তারা এগুলো শুরু করেছিল ওইখানে ওরা নিজেরাই এটা ব্যান করে দিছে, ওদের হেলথ মিনিস্ট্রি পরে সেন্ট্রালি বা ওদের রিজিওনাল হেলথ যে অর্গানাইজেশন যেগুলো এগুলো সব এরা ব্যান করে দিয়েছে। সো ওইখানে পাবলিক প্লেসে এই মেইন কথা যে মেসেজটা দিতে হবে যে এই ডিসইনফেকশন টানেলটা বা যেটাই বলছি না কেন, ইটস নট ফর পাবলিক ইউজ, এটা একটা স্পেসিফিক পারপাস, এটা ফর হেলথ প্রফেশনালস এবং যাদের পিপি ইউজ করে সেই ইয়াতে ঢুকবে, এবং এখানে যে ডিসইনফেক্টেন্টটা দেয়া হবে এটার বডিলি ডাইরেক্ট কন্ট্যাক্টে আসার সুযোগ নাই। সো আমরা স্কিনের সাথে কন্ট্যাক্ট বা এগুলো নিয়ে আসলে আমরা এখানে আলোচনা করার সুযোগ নাই। পাবলিক প্লেসে যেহেতু এটা ব্যবহার হয়ে গেছে, বেশ কয়েকটা হয়েছে, স্টিগমাটা ওইখান থেকে চলে আসছে। সো এই পয়েন্টটা আগে ক্লিয়ার করতে হবে, কারণ যতবারই এই কোয়েশ্চেন করা হয় তখন ওই কোয়েশ্চেনটা বারবার আসবে যে এটা তো ঠিক না, ওটা তো হোয়াটএভার। আরেকটা হচ্ছে যে ওই একটা ডিসকাশনে আবার আসছিল আর কি চয়েস অফ ডিসইনফেক্টেন্ট নিয়ে আর কি, ওটা একটু ক্লিয়ার করি যে কিছু কিছু ডিসইনফেক্টেন্ট আছে যেটা সিডিসি রেকমেন্ড করেছে, যেমন এই ব্লিচ, হাইড্রোজেন পারঅক্সাইড, এই গ্রুপটা এটা হচ্ছে একটা সার্টেন টাইপ অফ ডিসইনফেক্টেন্ট, ওয়েরাজ আরেকটা গ্রুপে আছে মনে করেন যে এই যে আমরা হেক্সাসল ইউজ করছি, এথানল, আয়োডিনের সলিউশন, টিংচার আয়োডিন বা হোয়াটএভার, আমরা যে ইনজেকশন দেওয়ার আগে যেগুলো আমাকে করে দেওয়া হয়, ওই গ্রুপ অফ ডিসইনফেক্টেন্টের সাথে এইটা কিন্তু একসাথে মিলাই নিলে হবে না, ইটস এ টোটালি ডিফারেন্ট। ওইটা হচ্ছে আয়োডিন, ইথানল, এইগুলো হচ্ছে এমন একটা গ্রুপ যেটা আমার স্কিনের কন্ট্যাক্টে আমি আনতে পারি, আমার স্কিনে সার্জিক্যাল প্রসিডিউরের আগে ডিসইনফেকশনের জন্য বা অন্য যে কোনো কারণে ডিসইনফেকশনের জন্য, হ্যান্ড স্যানিটাইজিং এর জন্য আমরা এগুলো ইউজ করবো, এগুলো বডিলি কন্ট্যাক্ট অ্যালাউড। কিন্তু হাইড্রোজেন পারঅক্সাইড, ব্লিচ বা যেটা আমরা এখানে ইউজ করছি, এটা হচ্ছে এই গ্রুপ অফ ডিসইনফেক্টেন্ট যেগুলো কোনো মতেই বডিলি কন্ট্যাক্ট অ্যালাউড না, এবং 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 সেটাই অ্যাকচুয়ালি আমাদেরকে যখন ডিসইনফেকশনের আলোচনাটা আসে, আমরা যাতে ইথানল বা আয়োডিনের সাথে হাইড্রোজেন পারঅক্সাইড বা এই গ্রুপটা আমরা যাতে মিলায় না ফেলি, এটা বেসিক্যালি আমার পয়েন্ট। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। ডক্টর আমিনুল কিছু বলতে চাচ্ছিলেন? ডক্টর আমিনুল কি আছেন? জি, আমার একটা কোশ্চেন ছিল স্যার। হ্যালো, শুনতে পাচ্ছেন? জি প্লিজ বলেন। আচ্ছা, হ্যাঁ শুনতে পাচ্ছি। আমরা একটা মানে যেটা আমাদের সবার সাথে আলোচনা করে আমাদের একটা ধারণা এরকম যে হয়তোবা আমরা রিইউজেবল পিপি ইউজ করার ক্ষেত্রে আমরা ডোফিং এর পরে ওই পিপিটা যদি আমি 30 মিনিটস এর মতো কোনো একটা বাজারে অ্যাভেলেবল ডিটারজেন্ট, সেটা যে কোনো হুইল পাউডার বা কোনো পাউডারে সার্ফ এক্সেলে হাফ এন আওয়ার ডুবিয়ে রাখলে এটা কমপ্লিটলি ডিসইনফেক্টেড হয়ে যায়, এটা কি সত্যি কিনা? মানে এটা আপনারা ভালো বলতে পারবেন না, এটা একটু আমার জানার আর কি, কিন্তু এটা প্রচলিত আছে, এটা কি রাইট কিনা ইনফরমেশনটা? আপনি 0.5% সোডিয়াম বলতে পারছেন না, আমরা হচ্ছে গিয়ে ধরেন শুধু সার্ফ এক্সেল বা ধরেন রিন পাউডার বা যেটি নরমাল যেটা ডিটারজেন্টে সবাই বলতেছে যে আধা ঘন্টা ডুবিয়ে রাখলে হয়ে যায় 100% ডিসইনফেক্ট, এটা কি রাইট কিনা? এটা আবার রিউজ করা যায় না? সামিউল ভাই। আচ্ছা হ্যাঁ শুনতে পেয়েছি। হ্যাঁ সামি, হ্যালো। এইটা ব্যাপারে আমাদেরকে ডক্টর খান মাওলা যদি কিছু বলতে পারে, যে যদি আমাদের এই ডিটারজেন্টের মধ্যে ডুবিয়ে রাখতে 30 মিনিটস, তাহলে কি আমাদের এই যে করোনা ভাইরাসের যে স্ট্রাকচার সেটা কি সাস্টেইন করতে পারবে কিনা, নাকি আমরা বলতে পারবো যে না এটা মরে গেছে? ডক্টর খান মাওলা। Sorry, can you ask me the question again? আমাদের বন্ধু একজন জিজ্ঞেস করলেন ডক্টর, আমাদের যে ডফিং করার পরে যে পিপিটাকে যদি আমরা 30 মিনিটস কোনো যেটা হচ্ছে যে সাবান পানি, যেটাকে সিম্পলি বলে যে ডিটারজেন্ট ওয়াটার, তার মধ্যে যদি চুবিয়ে রাখি ফর 30 মিনিটস, তাহলে কি ভাইরাস কি কোনোভাবে বেঁচে থাকতে পারবে? কোনো ভাইরাস থাকতে পারবে ওখানে? I'll have to check. আমার একটু চেক করতে হবে, চেক করে তারপর আমি করতে পারবো আর কি। তবে আচ্ছা, আমি কি এখানে K95 রিইউজের ব্যাপারে ক্লিয়ার করতে পারি, অ্যাড করতে পারি? ওকে, হ্যাঁ প্লিজ। আচ্ছা, আমি আর কি এটা করতেছিলাম আর কি, চেক করতেছিলাম যে আসলে
K95 ইউজ করার জন্য আর কি আমরা যদি রিইউজ করতে চাই আর কি, তাহলে সেটাকে আমরা হাইড্রোজেন পারঅক্সাইড দিয়ে আসলে আমরা সেটাকে ডিসইনফেক্ট করতে পারি কিনা। আমি এখানে আসলে যেই স্টাডি গুলো আসলে দেখতেছি আর কি, সেটা হচ্ছে যে এপ্রিলের দিকের, এবং যেহেতু আসলে এই ফিল্ডটা খুব দ্রুত আসলে চেঞ্জ হচ্ছে, আসলে এপ্রিল আসলে বেশ ওল্ড বলা চলে আর কি। তারপর আসলে আমি যখন যা দেখতে পাচ্ছি আর কি, এফডিএ যে রিকমেন্ডেশন, ইভেন সিডিসির মধ্যে আমি মানে কিছু ইনফরমেশন পেলাম আর কি, যে ইভেন আপ টু 50 সাইকেলস তারা বলতে চাচ্ছেন যে K95 ক্যান বি ডিসইনফেক্টেড বাই হাইড্রোজেন পারঅক্সাইড। এবং সেটাতে হচ্ছে যে আপনার তার ইনফেক্টিভিটি বা সরি তার K95 এর যে কার্যকারিতা সেটা আসলে কমে যায় না আর কি। এখানে আপনার যে সাইন্টিফিক এবং কিছু পাবলিকেশন পেলাম আর কি, সেটা যে আপনার পাবলিশ হয়েছে আপনার April 28। So I can share all these things with you guys. এখন very good finding. সিডিসির যে গাইডলাইনটা, সেটাকে যদি আমাকে কাইন্ডলি একটু শেয়ার করতেন, আমি আসলে এখন খুঁজে পাই না আর কি, তাহলে আমার আসলে একটু দেখে নিলে আসলে ভালো হইতো আর কি। বাট আমি কিন্তু আসলে এখানে দেখতে পাচ্ছি অ্যাটলিস্ট ইন ইউএসএ মানে যে আপনার খুবই রিকমেন্ডেড একটা ওয়ে আর কি। ওনারা বলতে চাচ্ছেন যে অ্যাটলিস্ট 10 টাইমস ইউ ক্যান রিইউজ ইফ ইউ ট্রিট দেম উইথ হাইড্রোজেন পারঅক্সাইড। আমি ঠিক জানি না যে এটা আসলে রিসেন্টলি কোনো চেঞ্জ হয়েছে কিনা, বাট আমি এখন পর্যন্ত কোথাও করতে পাচ্ছি না আর কি যে হাইড্রোজেন পারঅক্সাইড দিয়ে এটাকে ডিসইনফেক্ট করা যাবে না। ওকে, এটা ভেরি গুড ইনসাইট। আচ্ছা, আমি সিডিসির ক্লিনিং গাইডলাইনটা আমি এখানে চ্যাট ইয়াতে শেয়ার করে দিলাম আর কি। এটাই আমার কাছে লেটেস্ট মনে হয় আর কি, কমিউনিটি ক্লিনিং এন্ড ডিসইনফেকশনের জন্য। যে কোয়েরিটা হয়েছে যে ব্লিচিং পাউডার সলিউশন দিয়ে এটা করলে হবে কিনা। আমার মনে হয় এটা 30 মিনিটস না, আরো আগেই ভাইরাসের ইনঅ্যাক্টিভেশন হয়ে যাবে। যদি 0.53% হাইড্রোজেন পারঅক্সাইড ইনঅ্যাক্টিভেট করতে 1 মিনিট লাগে, 1 থেকে 3% সোডিয়াম হাইপোক্লোরাইড সলিউশনে এটা ডেফিনেটলি এটা আরো স্ট্রং ডিসইনফেক্ট্যান্ট। ওটা আরো আগেই হয়ে যাওয়ার কথা, বাট আমি রেফারেন্স ছাড়া অ্যাকচুয়াল ফিগার এখানে কোট করা যাবে না। বাট ওই ক্যাম্প 2020 পাবলিকেশন, যেটা তৌফিক তোমরা শেয়ার করেছো, যার বেসিসে এই তোমরা ডিসইনফেকশন চেম্বারটা ডিজাইন করেছো, এখানে কন্টাক্ট পিরিয়ড, ওইখানে এই লেটেস্ট ফিগারটা আছে সার্স কোভি এর জন্য। ওইখান থেকে তুমি কি বলে মানে ক্লোরিনের জন্য কতটুকু কন্টাক্ট পিরিয়ড লাগবে সেটা দিলেই ওটা ওখান থেকে পেয়ে যাবে আশা করি। আর ওখানে লেটেস্ট ফিগারটা আছে। ভাইয়া ও প্রশ্ন ছিল ডিটারজেন্ট ওয়াটার নিয়ে আর কি, সাবান পানিতে যদি রেখে দেয় 30 মিনিট, তাহলে ডিটারজেন্ট পাউডার অ্যাকচুয়ালি ওইটা ক্লোরিনেরই একটা ভ্যারিয়েন্ট। সো অ্যাকচুয়ালি ডিটারজেন্ট পাউডারও ওই পাবলিকেশনের মধ্যে আছে, ওখানে বেশ কয়েকটা ইউজ করছে, বাট কোনোটাই আমার ধারণা এই 30 মিনিটসের মতো এত হাই না। নর্মাল ব্যাকটেরিয়ার ডিসইনফেকশন এর আগেই হয়ে যায়, যেগুলো আমরা নর্মাল কিন্তু আর সার্স কোভিড যে ভাইরাসটা, এটা তো আমরা জানি যে এনভেলপড ভাইরাস, এটা মানে স্ট্রাকচারালি আসলে অনেক দুর্বল। সো ওইগুলোর আগেই ইনঅ্যাক্টিভেশন এটার হয়ে যায়। এটা একটা সফট প্রোটিন এর সারফেসে থাকে, যে খুব ইজিলি যে কোনো ডিসইনফেক্ট্যান্ট এটাকে ডিস্ট্রয় করতে পারে। এটাকে ডিসইনফেক্ট্যান্টের কন্ট্যাক্টে আনলে ডিস্ট্রয় করা খুব কঠিন কিছু না। অন্যান্য আরো যেসব এন্টারিক ভাইরাস আছে এগুলোর থেকে এটার স্ট্রাকচারালি খুব দুর্বল। সো ওগুলো যেগুলোতে কিল হয়ে যায় এন্টারিক ভাইরাসে, ওই একই রেফারেন্স এখানে ইউজ করা যাবে। ওইটা মোর দেন সেফটির জন্য এটা ফ্যাক্টর অনেক বেশি থাকবে। এখানে মনে হয় একটা কোশ্চেন ছিল যে রিউজেবল পিপির ক্ষেত্রে মানে ওনারা যদি হাইড্রোক্লোরাইড বা ব্লিচিং সলিউশনটা যদি ইউজ করে বা ডিটারজেন্ট যদি ইউজ করে, তো ডিসইনফেক্ট হবে, বাট কোশ্চেন হচ্ছে পিপির ইন্টিগ্রিটিটা কতটুকু ঠিক থাকছে, সেটা একটা কোশ্চেন চলে আসবে। তো আমার মনে হয় এই ক্ষেত্রে মনে হয় যে ডিটারজেন্ট উইল বি সেফার দেন রাইট। সো আমি যতটুকু প্রথম দিকে স্টাডি করেছি সেটা ছিল যে ইউ আর কারেক্ট। কারণ ডিটারজেন্টটা ডিজাইন করা হয় হচ্ছে ক্লোদিং এর ফ্যাব্রিকের নাহলে তো আমরা সব জায়গায় ক্লোরিন বা ক্লোরক্স ইউজ করতাম, সেটা হয়তো ফ্যাব্রিককে ডিসইন্টিগ্রেট করে দিত। কিন্তু ডিটারজেন্ট যেগুলো এগুলো স্পেশালি ডিজাইন করা হয় যাতে ফ্যাব্রিকের ইন্টিগ্রিটিটা ঠিক থাকে। সো আমাদের নর্মাল যেগুলো দিয়ে লন্ড্রি করি, দ্যাট ইজ কাইন্ড অফ গুড এনাফ। ওকে, আমি একটু অ্যাড করতে চাচ্ছি। নাইস আমি একটু অ্যাড করতে চাচ্ছি। যে ডক্টর তৌফিক
হ্যাঁ, তানভীর ভাই মাত্রই যে যে রেফারেন্স পেপারটার কথা বলছিলেন, যেটাকে আমরা খুব ফলো করেছি আর কি, ক্যাম্পের পেপার জার্মানির, এটা পাবলিশ হয়েছে এই বছরে এপ্রিল বা মার্চ এপ্রিলের দিকে। এখানে অনেকগুলো ডিসইনফেকশনের কথা বলা হয়েছে। সেখানে মাত্র যে রেফারেন্সটা তানভীর ভাই চেক করতে বললেন, সেটা আমি দেখছি যে সোডিয়াম হাইপোক্লোরাইড, এটা যদি 0.21% নেওয়া হয়, তার এখানে কন্টাক্ট টাইম বলা আছে 30 সেকেন্ড। 0.2% এটা বলা আছে 30 সেকেন্ড। একইভাবে এটাকে যদি আমি উইকার করে ফেলি 0.02%, সেক্ষেত্রে তার কন্টাক্ট টাইম বলা আছে 10 মিনিটস। So in generally, sodium hypochlorite is very stronger than hydrogen peroxide, sodium hypochlorite. আমরা রেফারেন্সটা দেখে ভালোটা বললাম। Okay, and that is correct. Thank you. Nice input. So thank you all. সবাই তো আমাদের একটা খুব লাইভলি একটা ডিসকাশন আমরা পেলাম, অনেক কিছু জানা গেল, আমাদের কিছু প্যারামিটার জানাতে পারলাম। আমি মনে করি এখন এটা আমরা ক্লোজিং এ আসতে পারি, যদি আর কারো কোনো ওপিনিয়ন না থাকে বা মন্তব্য না থাকে, we can come to the closing. ডক্টর তৌফিক কি কিছু অ্যাড করতে চান? আমি একটা কথা বলতে চাই। আমি বেশ আমাদের যে রেজিস্ট্রার ছিলেন মুগদা জেনারেল হসপিটালের ডক্টর মঞ্জুর আহমেদ, উনি অনেকগুলো ইম্পর্টেন্ট কথা বলেছেন, যেগুলো আমরা অবশ্যই কনসিডারেশনে নেব। বাট মার্কস ফাংশনালিটি হারানোর বিষয়টা আমি একটু কনসার্ন, যে খান মাওলা যে রেফারেন্সটা বললেন যে হাইড্রোজেন পারঅক্সাইড ইউজ করে 10 টাইমস পর্যন্ত ইউজ করা যায়, রেফারেন্সটা এইরকম সম্ভবত অ্যাপ্লিকেবল, কারণ হচ্ছে যে নট অনলি হাইড্রোজেন পারঅক্সাইড, এটা আরেকটা ফর্মে ডিসইনফেকশন করার প্ল্যান চলছে, সেটা হচ্ছে ভ্যাপারাইজড হাইড্রোজেন পারঅক্সাইড ইন ডিসইনফেকশন বক্স, ভিএইচপি বলা হচ্ছে। সেখানে কিন্তু বলা হচ্ছে যে মাস্কটাকে ডিসইনফেকশন করা যাবে ভ্যাপারাইজড হাইড্রোজেন পারঅক্সাইড। তো যদি ডিসইনফেকশনই করা যায়, এটা নিশ্চয়ই ফাংশনালিটিটা হারাবে না। তো এটা রিকারেন্টলি ইউজ করা যায়। হ্যাঁ, তো তারপরে আমরা বিষয়টা দেখবো, এটার একটা পজিটিভ বা একটা সহজ সলিউশন আছে ফেস শিল্ড ইউজ করে, আমরা জিনিসটাকে আবার গুরুত্ব সহকারে বিবেচনা করি। ধন্যবাদ। থ্যাংক ইউ অল সবাইকে। ডক্টর খান মাওলা আমাদের সাথে লিংক শেয়ার করেছিলেন, যে ডক্টর সামি আপা মনে হয় কিছু বলতে চান। ডক্টর সামি আপা জি। আচ্ছা, ওই ডিসইনফেকশন মাস্কে KN95 রিইউজের ব্যাপারে যে জার্নালটার পাবলিকেশনের কথা বলা হয়েছিল, সেটা হচ্ছে এপ্রিল 2020 তে একটা জার্নাল, একটা আর্টিকেল ছিল। এটা হচ্ছে ফেব্রুয়ারিতে চায়নায় করা, বেইজিং এ করা একটা স্টাডির উপর ছিল। তো তারা 3টা মেথড অফ ডিসইনফেকশন কথা বলা হয়েছিল N95 মাস্কের জন্য। একটা হচ্ছে ইউভি রেডিয়েশন আমাদের এখানে নাই। দুইটা বলা হয়েছিল ফিউমিগেশন উইথ হাইড্রোজেন পারঅক্সাইড। তো যে কথাটা ডক্টর তৌফিক বলছেন, একটা বক্সে যদি হাইড্রোজেন পারঅক্সাইড ফিউমিগেশনের ব্যবস্থা করা যায়, যেটা এখন পর্যন্ত আমাদের কাছে নাই। আরেকটা বলা হয়েছে ড্রাই ময়েস্ট হিটের কথা, যেটা ইভেন বেকিং এ বা ওভেনেও করা যেতে পারে, এরকম একটা কিছু ওখানে প্রস্তাবনা দেওয়া হয়েছিল, যেটা অবশ্য এখনো কেউ কিন্তু আমরা বাংলাদেশে এখনো কোথাও করছি না। এবং বলা হচ্ছে এটা ডেডিকেটেড ওভেন বা ডেডিকেটেড একটা অটোক্লেভ মেশিন রেখে দেওয়ার জন্য, যেখানে শুধুমাত্র N95 মাছগুলাকেই অটোক্লেভ করা হবে বা ড্রাই হিট করা হবে। আর ওখানে আরেকটা প্রস্তাবনা, ওটার মধ্যে ওই আর্টিকেলে একটা কথা ছিল যে হিটে যদি ডিসইনফেকশন করা, সার্জিক্যাল মাস্ক ডিসইনফেক্ট করা যায়, সেই ক্ষেত্রে যেটা বলা হয়েছিল ওখানে এমনি নরমাল যেটা ডিটারজেন্ট ইউজ করা যায়, কিন্তু এখানে টেম্পারেচারের কথা বলা হয়েছে যে 56 ডিগ্রি টেম্পারেচারে যদি আমি 30 মিনিটস রাখতে পারি, তাহলে ইট উইল বি মোর ইফেক্টিভ। তো সেই যেটার কথা ডক্টর অভি বলছিলেন যে পিপিই গুলা আমরা ডিটারজেন্টটা মানে ডুবিয়ে রাখতে পারি কিনা, সেই ক্ষেত্রে মনে হয় একটু গরম পানি ইউজ করলে ইট উইল বি মোর ইফেক্টিভ, কারণ আমরা জানি যে ভাইরাস গুলো নষ্ট হয়ে যায় at 56 ডিগ্রি অর হায়ার টেম্পারেচারে। আচ্ছা, আরেকটা কথা আমি ডক্টর তৌফিককে একটু বলতে চাচ্ছিলাম, যে আপনি বলছিলেন যে যখন আমরা এই সেফ টু ডফ এর ভিতরে ঢুকবো, তখন যেন সবাই পিপিই সঙ্গে N95 মাস্ক পরে থাকবে, এটা তো ধরেই নিচ্ছি আমরা। কিন্তু এটা কোনো কোনো ক্ষেত্রে হচ্ছে যে N95 মাস্ক কিন্তু সাপ্লাই, যে যারা কোভিড হসপিটাল তারা পাচ্ছে, কিন্তু অনেক জায়গায় হয়তো পাচ্ছে না, বা অনেক সময় হয়তো পড়া যাচ্ছে না। আমরা KN95 ও ইউজ করি। KN95 যতদূর জানি আমি, এটাও কিন্তু মাইক্রো পারে। যেটা সমস্যা হয় সার্জিক্যাল মাস্ক নিয়ে, সার্জিক্যাল মাস্কের ফিল্ট্রেশনটা অত বেশি না, সেটা 60 বা 80%। এই ক্ষেত্রে মাস্কের ব্যাপারে আপনার গাইডলাইনটা আরেকটু যদি।
হ্যাঁ, আমাদের এই মাস্কের রিউজের ব্যাপারে কিন্তু আমরা একটা স্ট্র্যাটেজি পেপার পেয়েছিলাম, ফলো করেছিলাম, সিডিসি পাবলিশ করেছিল। ডক্টর খান মাওলা এটা কি একটু অ্যাড্রেস করতে পারবে যে আমরা যে KN95 মাস্ক নিয়েও কিন্তু কাজ করেছিলাম? ডক্টর খান মাওলা কি এটা বলতে পারবে? হ্যালো, শুনতে পাচ্ছি? ডক্টর খান, ডক্টর সামিয়ার কোশ্চেনটা একটু অ্যাড্রেস করেন। হ্যালো, Sorry, I was reading something else. Can you please ask me the সরি, question? না, ডক্টর সামিয়া যেটা জিজ্ঞেস করলেন যে আমরা যে আমাদের ইউজার ম্যানুয়ালের মধ্যে বলে দিচ্ছি যে N95 মাস্ক পরে তাকে যেতে হবে আমাদের সেফটি ডফের মধ্যে। তো সব হসপিটালে কিন্তু N95 মাস্ক অ্যাভেলেবল না। তো অনেকে তারা KN95 মাস্ক ইউজ করছে। সেই ক্ষেত্রে কি আমাদের কি কোনো গাইডলাইন চেঞ্জ করতে হবে? আমাকে আবার একটু তাহলে করতে হবে, দেখতে হবে, I'll have to study. আচ্ছা, কিন্তু আমরা তো আপনার সামি KN95 মাস্কের ইউজ করার ব্যাপারে একটা আমরা আর্টিকেল দেখেছিলাম যেখানে বলা হয়েছিল যে হাইড্রোজেন পারঅক্সাইড ইউজ করি KN95 কে ইউজ মানে ডিসইনফেক্ট করার জন্য। সামি আমি একটু অ্যাড করব। হ্যাঁ প্লিজ আরিফ। আচ্ছা, N95 মাস্ক এবং KN95 মাস্ক যদি এগুলো প্রপার সার্টিফাইড হয়, দে আর অফ সিমিলার কোয়ালিটি, এটাতে কোনো প্রবলেম নাই। একটা জায়গায় সমস্যা হচ্ছে KN95 আমাদের এখানে বাজারে যেগুলো পাওয়া যায় সেগুলোর মধ্যে দুই টাইপ দেখি আমি, একটা হচ্ছে ফোল্ডিং টাইপ আর একটা হচ্ছে কাপ টাইপ। তো এখানে কাপ টাইপ যেটা আসলে বোথ N95 মাস্ক বলি, KN95 বলি বা FFP2, P3 বলি, এখানে কিন্তু ফিট টেস্ট যেটা সেটা এক্সট্রিমলি ইম্পর্টেন্ট। তো ওই ফিট টেস্টটা যদি করা হয়, KN95 will be safe enough to use in our chamber. KN95 হোক অথবা N95 হোক, কারণ these are all different standards. কিন্তু আমার মনে হয় আমি যতটুকু দেখতে পাচ্ছি যে বা আমি যতটুকু ধারণা করছি সেটা হচ্ছে যে ফিট টেস্টের বিষয়টা আমরা মনে হয় অতটা গুরুত্ব দিয়ে এখনো দেখছি না হসপিটালগুলোতে বা অন্যান্য জায়গায়। কারণ আমি যতটুকু রিভিউ পাই আমাদের অন্যান্য যারা বাইরে যারা N95 মাস্ক ইউজ করে কাজ করে, ওনাদের কাছ থেকে যেটা শুনেছি, ইটস এক্সট্রিমলি ডিফিকাল্ট টু ওয়ার্ক উইথ দিস থিং ফর লং টাইম। মানে ইটস ভেরি হার্ড টু ব্রিথ উইথ N95, বাট দ্যাট ইজ নেসেসারি টু হ্যাভ দ্যাট কাইন্ড অফ লাইক ডিফিকাল্টি ইন ব্রিদিং। সো ওইটুকু আবার এনশিওর করারও বিষয় আসছে। বাট আদার দ্যান দ্যাট, ম্যাটেরিয়াল ওয়াইজ আই থিঙ্ক দে আর অফ সিমিলার কোয়ালিটি। সো ওইটা একটু দেখতে পারি আমরা। থ্যাংক ইউ ডক্টর আরিফ, এটা ভেরি ইম্পর্টেন্ট অবজারভেশন হলো। ডক্টর সামিয়া কি কিছু বলতে যাচ্ছেন? যে আমরা তো KN95 কে সিমিলার কোয়ালিটি মনে করে ইউজ করছি, কিন্তু আপনাদের চেম্বারে সেটা কতটুকু ইফেক্টিভ বা এটা তাতে কোনো সমস্যা হবে কিনা সেই ব্যাপারটা আপনাদের গাইডলাইনে আপনারা এটা খালি ইনক্লুড করে দিবেন। হ্যাঁ, আপনার এই যে N95 বা KN95 এ আপনার 2.5 মাইক্রন কে অনলি অ্যালাউ করে আর কি, এর নিচে তারা অ্যালাউ করে, এর উপরে অ্যালাউ করে না। আমরা যে ড্রপলেটটা তৈরি করছি সেটা কিন্তু 40 মাইক্রন সাইজ। সামিয়ন 0.3 মাইক্রন, এটা আমাদের এটা 0.3 মাইক্রন, 0.3। তো মানে আমরা তো 40 মাইক্রন সাইজের ড্রপলেট তৈরি করছি আসলে। সো আমি মনে করি না এটা কোনোভাবে এটা পাস থ্রু করতে পারবে আর কি। মিটিং এ আসিস না, বের হয়ে গেছিস? ও আচ্ছা, ঠিক আছে।